আত্মার অঙ্গীকারে অভিমুখ। অরাত্রিকা রহমান। পর্ব 31 থেকে 35। রুদ্র রিমির হাত ধরে একসাথে বাইরে আসার পর সোজা গাড়িটা বের করে রিমির বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়ি চলছে আপন গতিতে। সন্ধ্যার পরিবেশটা যেন একদম মন ভুলানো। রুদ্র কিছুটা শান্ত ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে, তবু কপালে চিন্তার রেখা দৃশ্যমান। অন্যদিকে রিমির মনে এখনো মিরায়াকে রুদ্রর ভাবি সম্বোধন করার বিষয়টা খুঁজছে। রিমির মনে হাজারো প্রশ্ন। মীরার বিয়ে কবে হলো? আমাকে বলেনি কেন? আবার রুদ্র বললেন মীরা নিজেও জানে না। এটা কিভাবে সম্ভব? উফ! অস্থিরতায় রিমির মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বের হতেই রুদ্র চিন্তিত হয়ে রিমিকে প্রশ্ন করে, রিমি, আপনার কি খারাপ লাগছে? পানি খাবেন? রিমি একটু উৎসুক নজরে রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র রিমির দিকে পানির বোতলটা এগিয়ে দিল আর রিমিও পানির বোতলটা নিয়ে একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। সে পানির বোতলটা গাড়ির ডেস্কে রেখে রুদ্রর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আমার কি জিজ্ঞেস করা ঠিক হবে তাদের পারিবারিক জীবন নিয়ে? রুদ্র রিমিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রুদ্র নিজেই বলে উঠল, রিমি, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আপনি যেমন আমার প্রশ্নের উত্তর নির্দ্বিধায় দিয়েছেন, আমিও তাই করার চেষ্টা করব। রিমি একটু চিন্তা করার পর রুদ্রকে জিজ্ঞেস করল, আচ্ছা, মীরা কি সত্যিই বিবাহিত? রুদ্র চোখ শান্ত ও সামনে স্থির রেখে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। রিমি অবাক হয়ে চোখ বড় বড় করে পুনরায় জিজ্ঞেস করল, কার সাথে বিয়ে হয়েছে ওর? রুদ্র আবার স্বাভাবিকভাবেই বলল, আমার ভাইয়ের রায়ান চৌধুরীর সাথে। রিমি একটু শান্ত হয়ে গাড়ির সিটে হেলে বলল, আমার বোনের মতো বান্ধবী বিবাহিত, অথচ আমাকেই বলেনি। কেন লুকালো মীরা আমার থেকে এই কথা? রুদ্র রিমিকে শান্ত করতে আর মীরায়াকে ভুল বুঝার থেকে ফেরাতে বলল, আপনি প্লিজ মীরাকে, আমার ভাবিকে ভুল বুঝবেন না। আসলে এই সম্পর্কে মীরা ভাবি কিছু জানে না। এমনকি তার বিবাহিত হওয়ার ব্যাপারটাও তার অজানা। রিমি আশ্চর্য হয়ে আবার গাড়ির সিট থেকে উঠে বসে বলল, কি, বিয়ে হয়েছে অথচ বউ জানে না? এটা কি করে সম্ভব? রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে রিমিকে ব্যাখ্যা দেওয়া শুরু করে, আসলে কিভাবে বুঝালে বোঝানো সহজ হবে আমার জানা নেই, তবে চেষ্টা করি। আমার ভাইয়া আর ভাবির বিয়ে হয়েছে তাদের ছোটবেলাতেই, তখন বিয়ের ব্যাপারে দুজনের কেউ জানতো না। আমার ভাইয়া প্রথমে জানতে পেরে তাকে না জানিয়ে বিয়ে দেওয়ার নিয়ে রাগারাগি করে আমেরিকায় চলে যায়। রিমি হা করে রুদ্রর কথা শুনে যাচ্ছে, গলায় কোনো আওয়াজ আসছে না তার। তার মনে হচ্ছে সে কোনো মুভির কাহিনী শুনছে। রুদ্র তার কথা সামনে আগাতে থাকে, এই ব্যাপারে ভাবিকে কিছু জানানো হয়নি। ভাইয়া ওকে অস্বীকার করেছিল 10 বছর আগে। তাই আমাদের আম্মু আব্বু দুজনই ভাবিকে খুব পছন্দ করেন, তাই ভাবির বাবা মা না থাকার কারণে আম্মু আব্বু ভাবিকে মেয়ের মতো আদর করেন, আর ভাবিও আম্মু আব্বুকে মামুনি আর বাবা ডাকে ছোটবেলা থেকেই। এভাবেই সম্পর্কে আমার ভাবি হলেও ওকে আমি আমার ছোট বোনের মতো দেখি, আর ভাবিও আমাকে বড় ভাইয়ের মতো দেখে। রুদ্র নিজের মতো সব কথা বলে একবার হাফ ছেড়ে রিমির দিকে তাকাতেই দেখল রিমি হা হয়ে আছে, যেন এইমাত্র শোনা কথাগুলো তার বোঝার ঊর্ধ্বে ছিল। রিমি একটু চোখ দিলে নিল, সাথে সাথে রুদ্রর কথাগুলো ও হজম করে নিল। রিমি একটু ঝুঁকে পড়ে রুদ্রকে বলল, আমি কি আর একটা প্রশ্ন করতে পারি? রুদ্র একটু হাসল রিমি প্রতিক্রিয়া দেখে। জি বলুন, কি প্রশ্ন? রিমি একটু আমতা আমতা করে বলল, ভাইয়া যদি মীরাকে অস্বীকারী করে থাকেন তাহলে এখন এমন কেন আচরণ করছেন? না মানে, এই কয়দিন মীরার প্রতি উনার ব্যবহারে মনে হয়েছে উনি এক প্রকার আসক্ত মীরার প্রতি। তাহলে বিয়ে অস্বীকার কেন করেছেন? রুদ্র এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে না পেয়ে তার ভাইয়ের বলা কথাই আওড়ালো, বউ মানত না সেটা তো আগের কথা। আগের দিন বাঘে খাইছে, আমার ভাইয়া বলছে ওই নাকি ভাবির প্রেমে পড়ছে। রিমি রুদ্রর বলা লাইন শুনে হেসে উঠল। রুদ্রর শেষের বলা কথাটা তাকে বেশ মজা দিয়েছে। রিমি হাসতে হাসতে বলল, বাহ, 10 বছর আগে ছেড়ে যাওয়া বউয়ের প্রেমেই পড়েছেন ভাইয়া। মীরা জানতে পারলে কি হবে রুদ্র? আপনার কি মনে হয়? রুদ্র গাড়ি চালাতে চালাতে মুখটা ছোট করে বলল, আমি জানি না, সত্যি জানি। একদিকে ভাইয়া, আরেক দিকে ছোট বোনের মতো ভাবি। কি আজব একটা পরিস্থিতিতে ফেসে আছি, আপনাকে কি আর বলবো। রিমির রুদ্রর অসহায় মুখটা দেখে মজা পেয়ে হেসে উঠল। রুদ্র রিমির হাসি মাখা মুখটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে যে মেয়েটাকে এত দুঃখ নিয়ে তাকাতে দেখেছে অবাক ভাবে, এখন একই মুখে আনন্দের হাসি ফুটে আছে, ঠিক যেমন বিলে ফুটে থাকা শব্দ পদ্ম ফুল। রুদ্র রিমির হাসি মুখটা দেখে নিজেও হেসে উঠল। এরপর দুইজনেই হাসতে থাকে। রুদ্র একটানে গাড়িটা রিমির বাড়ির মোড়ে নিয়ে যায়। বাড়ির কাছাকাছি আসতেই রিমি রুদ্রকে বলে ওঠে, রুদ্র, আপনি এখানেই গাড়িটা দাঁড় করান, আমি না হয় এখানেই নেমে যাই। রুদ্র অবাক চোখে বলল, ওমা কেন? আপনার বাড়ির সামনে যেতে আমার কোনো সমস্যা নাই। যদি আপনি অন্য কিছু নিয়ে চিন্তিত থাকেন তাহলে বাদ দিন সেসব।
আমার যায় আসে না। রিমির রুদ্রর দিকে ঘুরে বলল, আমার যায় আসে। রুদ্র গাড়ি হঠাৎ থামিয়ে রিমিকে প্রশ্ন করল। জি। রিমি আবার দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, জি, আমার যায় আসে আপনাকে কে কি বলল তা নিয়ে। আপনি আমার জন্য কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হন তা আমি চাই না। নিজের মধ্যে একটা অপরাধবোধে কাজ করে। রুদ্র রিমির কথা বুঝল তাই আর জোর করল না। সে রিমির বলা জায়গায় গাড়ি থামালো। গাড়ি থামতেই রুদ্র গাড়ি থেকে নেমে রিমির সাইডের দরজা খুলে রিমির দিকে হাত বাড়িয়ে দিল। রিমি রুদ্রর বাড়ানো হাতের দিকে তাকিয়ে একটু ভেবে রুদ্রর দিকে হাত বাড়িয়ে দিল। তবে রুদ্র নিজের হাত গুটিয়ে নিতে যাবে এমন সময়ে আসলে রুদ্র হাত বাড়িয়ে দেবার পর রিমিকে একটু সময় নিতে দেখে ভেবেছিল রিমির বিষয়টা হয়তো অদ্ভুত লাগবে। রিমি হাত বাড়িয়ে দেওয়ার পর রুদ্রর হাত সরে যেতে দেখেই রুদ্র দিকে তাকিয়ে একবার দেখল রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। রিমি আবার নিজের হাত নামিয়ে নেবে তখনই রুদ্র তাড়াহুড়োতে রিমির হাত নিজের দখলে নিয়ে নেয়। রিমি একটু চমকে উঠল রুদ্রর দিকে তাকিয়ে। রিমি গাড়ি থেকে বের হয়ে রুদ্রর মুখোমুখি দাঁড়াতেই রুদ্র রিমির হাত চট করে ছেড়ে দিল। রিমিও নিজের হাতটা নিজের দিকে নিয়ে নিল অস্বস্তিতে। রুদ্র রিমির মনোভাব বুঝতে পেরে পরিবেশ ঠিক করতে বলল, রিমি একটা সেকেন্ড একটু অপেক্ষা করুন। এই বলে রুদ্র গাড়ির পিছনের দরজাটা খুলে একটা ব্যাগ বের করল। ব্যাগটা সেই রেস্টুরেন্টের রিমি দেখেই চিনল। রুদ্র ব্যাগটা নিয়ে রিমির সামনে এসে রিমির দিকে ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, এটা নিন প্লিজ। রিমি অবাক হয়ে প্রশ্ন করল, এটা কি রুদ্র? রুদ্র ব্যাগটা হাতে রেখেই বলল, তখন রেস্টুরেন্টে তো ঠিক মতো খেতে পারলেন না। খিদে পেয়েছে নিশ্চয়ই। আর তাছাড়া আপনি পাস্তাটা পছন্দও করেছিলেন, তাই আমি খাবার পার্সেল করে নিয়েছিলাম। এখনো গরম আছে হয়তো, আর না থাকলে একটু কষ্ট করে গরম করে নিয়েন প্লিজ। রিমি অবাক হয়ে রুদ্রকে দেখল। মনে মনে ভাবল উনি এত তাড়াহুড়োতে খাবার কখন নিলেন আমার জন্য। আমি এই খাবার পছন্দ করেছি সেটাও খেয়াল করেছে। রিমি রুদ্রকে খাবারটা নিতে বলার উত্তরে না বলার চেষ্টা করার আগেই রুদ্র বলে ওঠে, রিমি প্লিজ, না করবেন না। সামান্য একটা জিনিস প্লিজ। রুদ্রর অনুরোধে রিমি আর না করতে পারল না। রিমি হাফ ছেড়ে খাবারের ব্যাগটা হাতে নিয়ে রুদ্রর দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আজকের দিনটার জন্য ধন্যবাদ রুদ্র। আর এটার জন্য থ্যাঙ্কস। খাবারের ব্যাগটা উঁচু করে রুদ্র হেসে ঘাড়ে হাত দিয়ে রিমির দিকে তাকিয়ে বলল, ইউ আর ওয়েলকাম। রিমি বাড়ির দিকে ফিরে পা বাড়ালেই রুদ্র আবার রিমিকে ডাকল, রিমি। রিমি রুদ্রর ডাকে পিছন ফিরতেই রুদ্র বলল, একটা রিকোয়েস্ট প্লিজ, মীরা ভাবিকে ওই সব অতীত সম্পর্কে কিছু বলবেন না। রিমি হেসে বলল, নিশ্চিন্ত থাকতে পারেন। ইউর সিক্রেট ইজ সিকিউর উইথ মি। এবার আসি কেমন? রিমি রুদ্রর দিকে হাত নেড়ে বিদায় জানালো। সাথে রুদ্রও হাত নেড়ে রিমির উদ্দেশ্যে বলল, সাবধানে যাবেন। আর বাড়ি গিয়ে আমাকে জানাতে ভুলবেন না। রিমি আবার হেসে মাথা নাড়ল হাসুচোখ। রিমি রাস্তা মোড় পেরিয়ে বাড়ির দিকে চলে যেতেই রুদ্র গাড়িতে উঠে বাড়ির রাস্তায় গাড়ি ছটালো। সন্ধ্যার সময় মার্কেট প্লেসটা একেবারেই জমজমাট। চারপাশে মানুষের কোলাহল, শপিং ব্যাগ হাতে নিয়ে সবাই হাঁটাহাঁটি করছে। দোকানের সামনে ঝলমলে লাইটগুলো চারপাশকে এক অন্যরকম উজ্জ্বলতা দিচ্ছে। মীরা দুই হাতে দুটো সেভয় এর নতুন ফ্লেভারের আইসক্রিম নিয়ে হাঁটছে। একবার ডান হাতেরটা খাচ্ছে, আবার বাম হাতেরটা খাচ্ছে। মুখভরা সিরিয়াস ভাব, যেন দুনিয়ার সবচেয়ে বড় কাজ করছে এখন, আইসক্রিম খেয়ে শেষ করা। অন্যদিকে রায়ান দুই হাত পকেট ঢুকিয়ে মীরার একদম পেছনে হাঁটছে। চোখ সরাতেই পারছে না। ওর ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। মনে হচ্ছে যেন বাচ্চার রাগ ভাঙাতে খেলনা দেওয়া হয়েছে, আর সেই বাচ্চা এখন খুশি হয়ে গম্ভীর ভঙ্গিতে খেলছে। রায়ান নিজের মনে বলতে থাকে, এত কিউট মানুষ হয় নাকি? অসহ্য লাগছে। মনে হচ্ছে এখনই ধরে আদর করতে থাকি। পিছনে একটা মানুষ যে তার আইসক্রিম খাওয়া দেখে মরে যাচ্ছে প্রেম জ্বালায়, তার কি কোন খোঁজ খবর রাখে সে? তারপর নিজের মনের ভেতরে ঝড় তোলে, ধুর শালা, জীবনে তখন কি এক শয়তান লারা দিসিলকে জানে, তাই আমেরিকা চলে গেছিলাম। এখন এই অসহ্যকর সুন্দর হার্টবার্গকে শুধু দেখে যাচ্ছি আর জ্বলে যাচ্ছি। এ কথা ভাবতে ভাবতে হঠাৎ নিজের কপালে থাপ্পড় মারল রায়ান। চুল মুঠি করে খামচে ধরে বিড়বিড় করে বলল, নিজেকেই দোষ দে আহাম্মক। এদিকে মীরা নিজের দুনিয়াতেই ব্যস্ত। দুই হাতে আইসক্রিম পালা করে খেতে খেতে হাঁটছে, একবারও পেছনে তাকাচ্ছে না। ঠোঁটের কোনায় আইসক্রিমের দাগ জমে গেছে, কিন্তু সে খেয়ালই করছে না। চারপাশে দোকানের আলো, প্যাকেট হাতে ঘুরে বেড়ানো ক্রেতারা, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। কিন্তু সেই ভিড়ের মাঝেও রায়ানের চোখ কেবল মীরার উপর আটকে আছে। মীরা দুই হাতে দুইটা আইসক্রিম নিয়ে হাঁটছে, আর খাচ্ছে তার হাঁটাতে একটা শিশুসুলভ আনন্দ, যেন পুরো পৃথিবীর সমস্যা ভুলে গেছে এই দুইটা আইসক্রিমের সাথেই। হঠাৎ মীরার কাঁধে ঝোলানো টোট ব্যাগটা কাঁধ থেকে পিছলে গিয়ে হাতে চলে এলো।
কিন্তু দুই হাতে দুই আইসক্রিম, এখন ব্যাগটা সামলাবে কিভাবে বুঝতেই পারছে না। একবার কনুই দিয়ে কাঁধে তোলার চেষ্টা করলো, আবার হেলে ঝুঁকে ব্যাগটা ঠেলতে লাগলো। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। মীরা বিরক্ত মুখে বিড়বিড় করে উঠল, ধুর, সব সময় ঝামেলা করবেই এই ব্যাটা, এইটা আর ব্যবহারই করব না। রায়ান দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, চোখে দুষ্টু হাসি নিয়ে এগিয়ে এলো সামনে। কিছু না বলে হঠাৎ মীরার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। রায়ান হালকা ঠোঁট বাঁকিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, আমি আছি তো, হার্টবার্ড। দুই হাতে আইসক্রিম সামলানোই এখন অনেক বড় বিষয় তোমার জন্য। এই ব্যাগের টেনশন না হয় আমি নিয়ে নেই। মীরা একটু থমকে রইল, অবাক চোখের রায়ানের দিকে তাকালো। রায়ান ও মীরার দিকে অটল দৃষ্টিতে তাকিয়ে আছে বলা ভুল হবে যে মীরার দিকে রায়ান মীরার ঠোঁটের দিকে তাকিয়েছিল। গোলাপি রঙের ঠোঁট জোড়া যেন হাতছানি দিয়ে ডাকছে। ঠোঁটের একপাশে আবার আইসক্রিম লেগে আছে। রায়ানের মনে অস্বাভাবিক ইচ্ছা জেগে উঠল। তার খুব করে ইচ্ছা করছে মীরার মিষ্টি ঠোঁটগুলো নিজের ঠোঁটের ভিতরে নিয়ে তার ঠোঁটের রাজত্ব চালাতে। রায়ান কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মীরা রায়ানের এক দৃষ্টিতে দেখতে থাকাতে রায়ানকে দুষ্টু মিষ্টি ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল, কি হলো, এত করে তাকাচ্ছেন কেন? আমার আইসক্রিম দেখে লোভ হচ্ছে বুঝি? নিজের জন্য নিলেন না কেন? তখন তো আমি বলেছিলাম নিতে। মীরার প্রশ্ন শুনে রায়ান হঠাৎ যেন চুপ হয়ে গেল। রায়ান নিজের চোখ হালকা সরিয়ে আনলো মীরার ঠোঁটের থেকে। ভেতরে ভেতরে তার মনে অদ্ভুত একটা টান কাজ করছে। রায়ান মনে মনে মীরায়াকে বলল, তোর ঠোঁটের আইসক্রিমের লোভ হচ্ছে রে হৃদ পাখি, খুব লোভ হচ্ছে। কিন্তু মুখে কিছুই বের হলো না। মীরা রায়ানকে কোনো উত্তর করতে না দেখে ভ্রু কুঁচকে আবার জিজ্ঞেস করল, কি হলো, কিছু বলছেন না কেন? তখন রায়ান নিজের কল্পনার জগৎ থেকে ফিরে এসে ধীরে ধীরে এগিয়ে এল। চোখ স্থির মীরার ঠোঁটে এখনো। ঠোঁটের কোণে গলে যাওয়া সামান্য আইসক্রিম লেগে আছে। রায়ান হালকা গম্ভীর ভঙ্গিতে বলল, তোমার প্রতি লোভ সামলে রেখেছি, হার্টবার্ড। আইসক্রিমের লোভ না হয় ছেড়েই দিলাম। বলতে বলতেই রায়ান নিজের ডান হাত বাড়িয়ে মীরার ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম বুড়ো আঙুল দিয়ে আস্তে করে মুছে দিল। মীরার শরীর হঠাৎ কেঁপে উঠল। চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতর যেন হৃৎপিণ্ডের ধাক্কায় এক লাফে বেড়ে গেল। এরপর রায়ান সেই আঙুলটা নিজের মুখে নিয়ে চেটে খেয়ে নিল। ধীর কণ্ঠে চুকে এসে ফিসফিস করে বলল, একবার নিজের করে পেতে দাও, সুদ সমেত সব উসুল করব, পাখি। মীরা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে শুধু। যেন মুহূর্তটা থেমে গেছে। তার গাল লালচে হয়ে উঠেছে, চোখের লাজ অভিমান মেশানো বিস্ময়। ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু কথা বেরোচ্ছে না। রায়ান তখন সোজা হয়ে দাঁড়ালো। হালকা হাসি দিয়ে মাথা ঝাঁকিয়ে আবার বলল, আইসক্রিমটা অনেক সুইট, জাস্ট লাইক ইউ। মীরা এক ঝটকায় চোখ ফিরিয়ে নিল, যেন আর তাকাতে পারছে না। মনে মনে অস্থিরভাবে গুনগুন করতে লাগলো, এ কেমন মানুষ, এত সহজে এমন কথা বলে ফেলে, কেন আমার বুক ধড়ফড় করছে। কেন চোখ ফিরিয়ে রাখলেও মনটা ওনার দিকেই টানছে। মুখে যদিও অভিমানী ভঙ্গি রাখল, তবুও ঠোঁটের কোণে অজান্তে এক ফোঁটা লাজুক হাসি খেলে গেল। রায়ান সেই হাসিটাই ধরে ফেলল। বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, একদিন তোমার ঠোঁট থেকে এই লাজুক হাসিটাকে আমি আমার করে নেব। আই প্রমিস, মাই ফাকিং লিটল হার্টবার্ড। মার্কেটের ভেতর সন্ধ্যার নরম আলোয় মানুষের ভিড় একটু কমে এসেছে। চারপাশে হালকা কোলাহল, দোকানিদের ডাকাডাকি, বাচ্চাদের খিলখিল হাসি, সব মিলিয়ে এক চেনা ব্যস্ত পরিবেশ। আইসক্রিম শেষ করেই মীরা দু হাত মুছে, হালকা বিরক্ত কিন্তু মুখে টুকটুক করা হাসি নিয়ে চারপাশ দেখতে থাকে। হঠাৎ এক সফট টয়ের দোকান চোখে পড়তেই সে ভেতরে ঢুকে পড়ে। রায়ান বাইরে দাঁড়িয়ে কপালে ভাঁজ ফেলে গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে ভেতরে ঢোকে। মীরা ভেতরে ঢুকে নানা রঙের, নানা আকারের সফট টয় দেখতে শুরু করে। চোখগুলো চকচক করছে, যেন আসলেই তার ভেতরের ছোট্ট মেয়েটা জেগে উঠেছে। রায়ান সামান্য দূরে দাঁড়িয়ে হাত গুটিয়ে শুধু মীরার চোখের দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি যেন বারবার খুঁজে বের করার চেষ্টা করছে, মীরা চোখ আসলে কোনোটার দিকে বেশি টানছে। মীরা হঠাৎ দুটো টয় হাতে তুলে বলল, দেখুন তো, কি কিউট না দুটোই। রায়ান হাসি চাপতে চাপতে তাকালো, চোখ সরাসরি মীরার দিকে। রায়ান মিষ্টি হেসে বলল, অনেক কিউট। মীরা ভ্রু কুঁচকে বিরক্ত মুখে বলল, আমি টয়ের কথা বলেছি, আমার দিকে তাকিয়ে বলছেন কেন? রায়ান একটু হকচকিয়ে গেলেও হালকা গম্ভীর গলায় উত্তর দিল মীরার দিকে তাকিয়েই ইশারা করে বলল, আরে, আমি তো পুতুলের কথাই বললাম। মীরা ঠোঁট ফুলিয়ে খাট খাট করে বলল, থাক, বাদ দিন। তারপর নিজের হাতে দুটো সফট টয় ধরে এগিয়ে এসে রায়ানের সামনে দাঁড়ালো। একটা তো নিতে হবে, বলুন তো, কোনটা বেশি কিউট, ডান দিকেরটা না বাম দিকেরটা? রায়ান শান্তভাবে দুটোই তার হাত থেকে নিয়ে নিল। তারপর কোনো উত্তর না দিয়ে সোজা কাউন্টারের দিকে হাঁটতে লাগলো। মীরা পেছনে থেকে হা করে তাকিয়ে রইল।
এই যে, আমি তো জিজ্ঞেস করলাম কোনটা বেশি কিউট। কোথায় যাচ্ছেন? কাউন্টারে গিয়ে বিল দেওয়ার সময় রায়ান হালকা ভঙ্গিতে পিছন ফিরে উত্তর দিল মীরার প্রশ্নের। মাঝখানেরটা বেশি কিউট। এই বলে ক্যাশ পে করে দুটো টয় কিনে নিল। মীরার চোখ বড় বড় হয়ে গেল। সে ভেতরে ভেতরে লজ্জায় লাল হয়ে হাসল, আবার বিরক্ত হয়ে মনে মনে বলল, এই মানুষটার সমস্যা কি? মাঝখানে আমি ছাড়া তো আর কেউ দাঁড়িয়ে ছিল না। মানে আমি, ধুর। আবারও নিজের মতো কথা বলে মাথা ঘুরিয়ে দিল। মীরার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে লাজুক হাসি খেলে গেল। সে হাত গুটিয়ে একটু অভিমানী ভঙ্গিতে দাঁড়ালো, কিন্তু চোখের কোণে জমে থাকা ঝিলিকটা রায়ান স্পষ্ট দেখল। দোকান থেকে বের হয়েই রায়ান দুই হাতে সফট টয় ধরে মীরার দিকে তাকালো। মীরা মুখ গম্ভীর করে সোজা সামনে হাঁটছে, যেন রাগে ভরা এক রাজকুমারী। রায়ান হেঁটে গিয়ে তার পাশে দাঁড়ালো, তারপর হঠাৎ করে একটা টয়কে মীরার গায়ের সাথে ঠেসে ধরে বলল, এইটা তোমার মতো গোলগাল কিউট। মীরা একদম থমকে দাঁড়ালো, তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ দুটো বিস্ফারিত। কি? আমি গোলগাল? কে যেন বলেছিল আমার শরীরে কিছু নেই? রায়ান ঠোঁট কামড়ে হেসে বলল, সে তো আমি শরীরের কথা বলেছি হৃদ পাখি, সেটা আমি ঠিক করে নেব। চেহারা তো তোমার রসগোল্লার মতো, দেখলেই লোভ হয় খাওয়া। কথা শেষ করার আগেই মীরা চোখ বড় করাতে রায়ান আর নিজের কথা শেষ করতে পারল না। মীরা বুকে হাত বেঁধে রায়ানকে গম্ভীর হয়ে প্রশ্ন করল, আমি একটা নিব বলেছিলাম, আপনি দুটোই কেন কিনে নিলেন? রায়ান স্বাভাবিকভাবেই মীরার কাছে এসে তার কানে ফিসফিসিয়ে বলল, বিকজ ইউ টাচড দেম, বেইবো। মাই বেবি উইল গেট হোয়াট শি টাচ ওর ইভেন লাইক। কোজ নো ওয়ান ক্যান গেট হোয়াট ইউ হ্যাভ টাচড ওর লাইকড। আন্ডারস্ট্যান্ড? মীরা অবাক হয়ে রায়ানের কথা শুনল। কথাগুলো তার মনে অন্যরকমের অনুভূতির সৃষ্টি করছে। লজ্জা আর অস্বস্তি মীরায়াকে ঘিরে ধরল। তখন ঠোঁট কামড়ে হাসি আটকাতে পারল না, মীরা মুচকি হেসে উঠল। রাগ ধরে রাখার চেষ্টা করলেও মুখের কোণে হাসি বের হয়ে এল। রায়ান একটুও থামল না। সে দুটো সফট টয় একসাথে জোড়া লাগিয়ে দেখিয়ে বলল, দেখছ, এভাবে পাশাপাশি থাকলে বেশি সুন্দর লাগে, ঠিক যেমন তুমি আর আমি। মীরার মুখ গরম হয়ে উঠল, ঠোঁট সামান্য কেঁপে উঠল। লজ্জা লুকানোর জন্য দ্রুত সফট টয়গুলো টেনে নিজের বুকে জড়িয়ে নিল। ধুর, কথা বললেই হেডেক হয়। চুপ থাকবেন আপনি। মুখে বিরক্তি, কিন্তু ভেতরে ভেতরে বুকের ভেতর একরাশ উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে হাঁটতে শুরু করলো আবার, কিন্তু এবার ঠোঁটে অজান্তেই মিষ্টি হাসি খেলে রইল। রায়ান সেটা দেখে হেসে ফেলে, আবার মনে মনে বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে আমি একদিন পাই শুধু এক ফোঁটাও ছাড় দিবে না। হার্টবার্ড, নিজেকে তৈরি করে নে আমাকে সহ্য করার জন্য। এই বাচ্চামি তখন করলে লাভ হবে না। তারপর মীরা আর রায়ান একটা গ্রোসারি শপে যায়। রায়ান আবার অবাক হয়, মনে মনে বলছে, মেয়ে মানুষ ঢুকবে বড় বড় ব্র্যান্ডের শপে, ড্রেসেস, শুজ, মেকআপ এইসব বাদ দিয়ে আমার বউ গ্রোসারি শপে আর টয় শপে যায় কেন? রায়ান কিছুটা বিরক্ত হয়। মীরা, এখানে কেন এলে? মীরা রায়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনার খারাপ লাগছে বুঝি? চলুন তবে চলে যাই। আসলে মীরা ইচ্ছে করে এমন উদ্ভট জায়গায় যাচ্ছে যেন রায়ান বিরক্ত হয়ে ওঠে। মীরা জানে ছেলে মানুষরা খুব একটা ধৈর্যশীল হয় না। তাই মীরা ভেবেছে আবল তালো অপ্রয়োজনীয় জায়গা খুললে রায়ান বিরক্ত হয়ে যাবে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারবে। রায়ানের অনুপস্থিতি যেমন খালি খালি ভাবের জন্ম দেয় মীরার মনে, ঠিক তেমনি তার উপস্থিতি অস্বস্তি আরও লজ্জা বোধ করায়। রায়ান মীরার কথায় মাথা নেড়ে বলল, একদম না হৃদ পাখি, তোমার যেখানে ইচ্ছে ঘুরতে পারো, আমার তোমার সাথে থাকতে পারলেই ভালো লাগবে। মীরা রায়ানের কথা শুনে সামনে ফিরে মুচকি হাসল। তারপর গ্রোসারি শপটা ঘুরে দেখতে লাগলো। কিছু খাওয়ার জন্য চিপস আর অন্য স্ন্যাক্স নিল যেগুলো সোরা পছন্দ করে। বড় বোনের দায়িত্ব পালন করছিল এই আর কি। রায়ান চুপচাপ মীরায়াকেই দেখে যাচ্ছে। তার শুধু মীরায়াকে দেখতেই ভালো লাগছে, তবু যেন আশ মিটছে না। এদিকে মীরা রায়ানকে বিরক্ত করতে ব্যস্ত। মীরা শপের সম্পূর্ণ জায়গা ঘুরে রায়ানের দিকে উৎসাহ নিয়ে বলল, আমার শপিং শেষ, এখান থেকে বের হওয়া যাক। রায়ান মাথা ঝাঁকাতেই মীরা তার হাতের ট্রলার ঠেলে বিল পে করার লাইনে দাঁড়িয়ে রইল। হঠাৎ রায়ানের চোখ পড়ল শপের একটা রেকে, যেখানে ছিল জন্মনিয়ন্ত্রণকারী পণ্য, কন্ডম। রায়ান সেটার দিকেই তাকিয়ে রইল কি ফ্লেভারের বুঝার জন্য। মীরা রায়ানকে ওই রেকে তাকাতে দেখে সেখানে নজর দিল। একই সাথে রেকে সিগারেটের প্যাকেট উঠছিল। মীরা ভাবল রায়ান হয়তো সেটাই দেখছে, হয়তো ধূমপান করে সেই জন্য, কিন্তু মীরার সাথে থাকায় ইতস্তত বোধ করছে। মীরা নিজের মনে এমন কিছু আন্দাজ করে রায়ানকে বলল, কি দেখছেন ওখানে? শুধু কি দেখবেনই ওটা? কেনার ইচ্ছা হলে কিনে নিন। রায়ান অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস বেবি? মীরা একটু ভাব নিয়ে বলল, আমি বুঝি, আমি অ্যাডাল্ট, আর লজ্জা পেতে হবে না, নিয়ে নিন।
আমি কিছু মনে করব না। রায়ান বড় বড় চোখ করে বলল, হৃদ পাখি কি বলছো? ভেবে বলছো কি? মীরা বিরক্ত হয়ে ওই রেকের দিকে যেতে যেতে রায়ানকে বলল, সিগারেট খান, এটা লুকতে হবে না আর। আমি নিয়ে নিচ্ছি আপনার জন্য। রায়ান অবাক হয়ে বলল, আমি স্মোক করি না হৃদ পাখি, কি বলছো? মীরা অবাক হয়ে রায়নার দিকে তাকিয়ে বলল, স্মোকিং করেন না তো কি দেখছিলেন এইদিকে? এই রেকে তো শুধু সিগারেট। আর মীরা আবার ওই রেকটার দিকে তাকিয়ে দেখে পাশেই কন্ডোমের প্যাকেট দেখে বুঝতে পারল রায়ান ঠিক কোন দিকে তাকিয়েছিল। মীরা চোখ বড় করে নিয়ে রায়ানের দিকে তাকাতেই রায়ান ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজের হাত দিয়ে চুল চুলকাতে শুরু করে আর অদ্ভুতভাবে হাসতে থাকে। কিভাবে নিজেকে ব্যাখ্যা করবে বুঝতে না পেরে মাথা নিচু করে শুধু বিলটাপে করে দিল। মীরা এখনো আশ্চর্যতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপর দুজনই বের হয়ে গেল মার্কেট প্লেসটা থেকে। রায়ান বের হয়ে জিজ্ঞেস করল, এভাবে বের হয়ে এলে যে? কিছুই তো কিনলে না। মীরা টয়গুলো রায়ানের হাতে দিয়ে বলল, তাহলে এই দুটো কি? রায়ান টয়গুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো কোনো জিনিস হলো? আরো কিছু নাও। মীরা নিজের হেলমেটটা পরতে পরতে বলতে থাকল, এখন আর অন্য কিছুর প্রয়োজন নেই। বাড়ি থেকে আমার টয়গুলো আনা হয়নি তাই নিয়ে নিলাম। রায়ান মীরার হাত থেকে হেলমেটটা নিয়ে সে নিজে মীরায়াকে পরিয়ে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, এবার বল এখন কোথায় যাবে? মীরা রায়ানের কথার মজা উড়িয়ে বলে, সারাদিন নিজের ইচ্ছে মতো জায়গায় ঘুরালেন, এখনো নিজের যেখানে ইচ্ছে নিয়ে যান, জিজ্ঞেস করছেন কেন? রায়ান দুষ্টু হেসে বলল, ওকে বেইবো, লেটস গো। মীরা চোখ বড় করে, কোথায়? রায়ান হেলমেটটা পরে মীরার দিকে চুকে বলল, কাজী অফিস। মীরা সামান্য চেঁচিয়ে উঠল, কি? রায়ান মজার ছলে বলল, তুমি না বললে যেখানে আমার ইচ্ছে সেখানে নিয়ে যেতে? মীরা চোখ বাঁকা করে জিজ্ঞেস করল, আপনারা ছেলেরা এত বউ বউ করেন কেন? হয় রায়ান, ওমা জানো না তুমি ছেলেরা বউ বউ কেন করে? মীরা সরলভাবে মাথা নাড়ায়, না তো। রায়ান মীরার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কারণ রাতে ঘুমানোর সময় ঘুমপাড়ানি মাসি পাসি ইজ নট এনো ফর এ ম্যান, বেবি। মীরার চোখ কপালে উঠল। রায়ানের কথার মানে বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো, তারপরই বুঝার সাথে সাথে আঁতকে উঠল হঠাৎ। এত সহজে এত নির্লজ্জের মতো কথা কিভাবে একটা মানুষ বলে? মীরা সেটা উদ্ঘাটন করতে ব্যস্ত নিজের মাথায়। তবে দমে যাবে না বলে রায়ানকে সোজা ও স্পষ্ট করে বলল, আমাকে বিয়ে করলে আপনার আমার ইশারায় উঠতে আর বুঝতে হবে, পারবেন? রায়ান আবার নির্লজ্জ সুরে উত্তর করল, হ্যাঁ পারবো, তবে শর্ত আছে, আমার ইশারায় তোমাকে শুয়ে পড়তে হবে, পারবে? মীরা হতভম্ব হয়ে গেল। মনে মনে হাজারটা গালি দিচ্ছে, বেশরম লোক, নির্লজ্জ, বেহা। এমনও মানুষ আছে নাকি? কি পরিমাণ অসভ্য! মীরা চোখের পলক ফেলে টানা ৩-৪ বার। তার বুঝার বাইরে চলে যাচ্ছে রায়ান দিনকে দিন। মীরার মনে একরকম ভয় কাজ করতে শুরু করল। রায়ান মীরার হেলমেটে টোকা দিয়ে বলল, কি ম্যাডাম, যাবেন আমার ইচ্ছা মতো? রায়ান নিজের কথা শেষ করার আগেই মীরা চটজলদি বলে উঠল, আমি বাড়ি ফিরব, বাড়ি নিয়ে চলুন। রায়ান মীরার ভয় মাখা মুখ দেখে ঠোঁট কামড়ে হেসে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে দিতে বলল, উঠে বসো, বাড়ি নিয়ে যাব, প্রমিস। মীরা মনের দ্বন্দ্ব নিয়েই বাইকে উঠল রায়ানের কাঁধে হাত রেখে। কিন্তু রায়ান এবার আগের মতো আবার মীরার হাত কাঁধের থেকে নামিয়ে পিছন থেকে ঘুরিয়ে নিজেকে জড়িয়ে নেয়। মীরা রায়ানের পিঠের সাথে লেগে রইল। কিছু বলে প্রতিবাদ করবে তার সাহস বা ইচ্ছা কোনোটাই তার মাঝে দেখা গেল না। ঢাকার সন্ধ্যা ঘনিয়ে এসে রাতের রূপ নিচ্ছে ধীরে ধীরে। চারপাশের দোকানপাটের লাইট জ্বলে উঠেছে, বিজ্ঞাপনের সাইনবোর্ডগুলোর রঙিন আলো ছড়িয়ে দিচ্ছে রাস্তায়। মাঝে মধ্যে কোনো দোকানের সামনে ঝলমলে ফেয়ারি লাইট চোখে পড়ে, পুরো পরিবেশটা যেন উৎসবমুখর। রাস্তায় গাড়ির হর্নের শব্দ, মানুষের হাঁকডাক, সব মিলিয়ে একটা ব্যস্ত নগরীর কোলাহল। কিন্তু সেই কোলাহলের মাঝেই রায়ানের বাইকটা ছুটে চলছে এক অন্যরকম ছন্দে। হাওয়ার তীব্র ঝাপটায় মীরা হেলমেটের কাচের ভেতর দিয়ে সে চারপাশের আলোঝলমল শহরটাকে নতুনভাবে দেখছে। বাইকের স্পিডের রাস্তার লাইটগুলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আলোয় আঁকা কোনো পথের ভেতর দিয়ে তারা চলে যাচ্ছে। রায়ান এক হাতে হ্যান্ডেল ধরে আরেক হাতে হাওয়ার ধাক্কা সামলাতে সামান্য কাঁধ টেনে নেয়। পেছনে বসা মীরা নিঃশব্দে রায়ানের কোমর আঁকড়ে রেখেছে, না প্রতিবাদ করছে, না কোনো কথা বলছে। শুধু শহরের হট্টগোলের মাঝেও তার বুকের ধুকপুকানি রায়ানের পিঠে ভেসে আসছে। রায়ান বুঝতে পারল মীরার এই নীরবতা কোনো সাধারণ নীরবতা নয়। হয়তো একটু ভয় পাচ্ছে রাতের অন্ধকারে এত আলোর মাঝেও। বাইকের গতি একটু বাড়িয়ে সে শুধু হালকা স্বরে বলল, হৃদ পাখি, আর একটু, তারপরই বাড়ি। তোমাকে একটা প্রশ্ন করি। মীরা রায়ানের কণ্ঠের মিষ্টত্ব বুঝতে পেরে স্বাভাবিক আচরণ করল। জি, বলুন। কি প্রশ্ন?
রায়ান মীরার মন একটু শান্ত করতে মীরার উৎসার জায়গা নিয়েই কথা বলা শুরু করলো। আচ্ছা, তোমার বাইক পছন্দ নাকি বাইকার? মীরা একটু ভাবুক মুখ নিয়ে পাল্টা প্রশ্ন করল। কেন এমন প্রশ্ন করলেন জানতে পারি? রায়ান হেসে উত্তর দিল, এই বাইক দেখার পর তোমার চোখ জলজল করছিল, যেন খুব পছন্দের কিছু দেখেছ। তাই আর কি মনে হলো হয়তো মনে মনে নিজের জন্য বাইকার বর কল্পনা করে রেখেছ। সেই কারণেই প্রশ্ন করলাম বাইক পছন্দ না বাইকার। মীরা রায়ানের কথা বুঝার ভাব নিয়ে উৎকণ্ঠায় জবাব দিল, দুটোই। রায়ান মনে মনে ভাবল, যাক আলহামদুলিল্লাহ, বউ আমার একটা জিনিস তো নিজের বরের মাঝে কল্পনা করে। বাইক রাইডার হয়ে মন্দ করিনি। বউকে নিয়ে ঘোরা যাবে। উফ, বাইক চালাবো আর বউ এমনভাবে চাপতে ধরে থাকবে। কি একটা ফিল, ভাবতেই ভালো লাগছে। রায়ান মনের ভাব প্রকাশ না করে মীরার কাছেই জানতে চায়, বাইকে ঘুরতে ভালো লাগে তাই বুঝি বাইক রাইডার বর চাও? মনে মনে মীরায়াকে বলছে, পাখি প্লিজ হ্যাঁ বলে দে। রায়ানের প্রশ্নে মীরা নিজের মনে হেসে উঠে বিড়বিড় করল, ইস, ঠেকা মনে হয় আমার, যে বাইকে ঘোরার জন্য বাইক রাইডার বর চাইব। আমি বাইক রাইডার বর চাই তার সাথে পাল্লা দিয়ে বাইক রাইড করে তাকে হারানোর জন্য। নিজের মনের ইচ্ছে আর মুখ দিয়ে বের না করে মীরা রায়ানের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলে, সেটার জন্যই। রায়ান মীরার উত্তরে বেশ খুশি হয়। তার মনের দোলা দিয়ে উঠে এটা ভেবেই যে তার শখ আর বউয়ের শখ মিলেছে। অথচ বউয়ের নিজের বরকে বাইক রাইডিং এ পিছনে ফেলার শখ তার অজানা রয়ে গেল। মীরা ও রায়ানের কিছু না বুঝে বোকার মতো খুশি হওয়া দেখে হেসে উঠল। এখন ছাড়া হাত পা লাগছে আর ভয় কাজ করছে না। রায়ান নিজের গতিতে বাইক চালাতে লাগলো বাড়ির দিকে। শহরের আলো পেরিয়ে তারা ধীরে ধীরে শান্ত রাস্তার দিকে ঢুকল। রাতের আকাশে ফালি ফালি চাঁদ দেখা যাচ্ছে, হাওয়াটা আরো ঠান্ডা আর আরামদায়ক লাগছে। মীরা সেই ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, মনে হলো বাইকের এই রাইডটা যেন দিনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। রায়ানের ঠোঁটে মুচকি হাসি খেলল। বিয়রোভাট্টার শহর পেছনে ফেলে শুধু সে আর তার হৃদ পাখি বাড়ি ফেরার পথে রাতটাও যেন নিঃশব্দে তাদের জন্য গান গাইছে। রাত হয়েছে। ঘড়ির কাঁটার রাত 8টার কাছাকাছি। বাইক ছুটতে ছুটতে অবশেষে চৌধুরী বাড়ির উঁচু লোহার গেট সামনে এসে দাঁড়ালো। গেটের উপরে ঝুলে থাকা লাইটটা উজ্জ্বল হলুদ আভা ছড়াচ্ছে, চারপাশটা একেবারেই নিস্তব্ধ। রায়ান বাড়ির গেটের সামনে এসে দাঁড়াতেই ইঞ্জিনের শব্দ থেমে গেল। পেছনে থেকে মীরা আস্তে আস্তে নামল। হাতের ভর দিয়ে ভারসাম্য রেখে পা বাড়ালো মাটিতে। সে হেলমেটটা মাথা থেকে খোলার চেষ্টা করছিল, কিন্তু স্ট্র্যাপ খুলতে একটু গন্ডগোল করায় রায়ান বাইক থেকে নেমে এসে মীরার সামনে দাঁড়ালো। রায়ান একটু দুষ্টু হাসি দিয়ে মীরার হেলমেটটা খুলতে খুলতে বলল, হার্টবার, সব কিছুতেই কি আমাকে লাগবে? মীরা ঠোঁট বাঁকিয়ে বিরক্তির ভান করলেও কিছু বলল না। রায়ান নিজ হাতে হেলমেটের স্ট্র্যাপ খুলে আলতো করে হেলমেটটা নামিয়ে দিল। মীরার কপালে কয়েকটা চুল এসে পড়েছিল। রায়ান সেটা ঠিক করার জন্য হাত তুলল, তার আগেই মীরা নিজের হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। রায়ান শেষমেশ থেমে শুধু হেলমেটটা নিজের হাতে ধরে রইল। তারপর সে নিজের হেলমেটও খুলে বাইকের সিটে রাখল। জনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। মীরার মুখে লজ্জা মাখা ক্লান্তি, আর রায়ানের মুখে অদ্ভুত তৃপ্তি। রায়ান বাইকটাকে ধীরে পার্ক করল। মীরা তখন বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আলো আধারি ভরা শান্ত পরিবেশ, জানালার ফাঁক দিয়ে কোথাও হালকা আলো আসছে। বাইকটা লক করে রায়ান মীরার পাশে এসে হেঁটে বাড়িতে প্রবেশ করে। রায়ান হেলমেট দুটো, কেনাসেক্সগুলো আর মীরার টয় দুটোর ব্যাগ হাতে নিয়ে হাঁটছিল, আর তার পাশে মীরা নীরবে কিন্তু একরকম নিশ্চিন্ত ভাবেই পা ফেলছিল। বাইক রাইডের সব ভয়, রাগ, লজ্জা মিলেমিশে যেন এক মধুর শান্তি তৈরি করেছিল সেই রাতের দৃশ্যে। ড্রয়িং রুমে পা ফেলতেই জুলিয়েট সিঁড়ি দিয়ে দৌড়ে এলো মীরার পায়ের কাছে। মীরা সারাদিন পর জুলিয়েটকে দেখতে পেয়ে আনন্দে জুলিয়েটকে নিজের কোলে নিয়ে নেয়। আর জুলিয়েটের সাদা, নরম ও ঘন লোমগুলোতে নিজের হাত বুলিয়ে আদর করতে থাকে, আর জুলিয়েট ও তার মায়ের আদর খাতে থাকল। অন্যদিকে রায়ান পিছন থেকে জুলিয়েটের উদ্দেশ্যে নিজের হাত নেড়ে ধীরে বলল, হাই পাপা, মাম্মা পাপা ইজ ব্যাক। তখনই জুলিয়েট কি বুঝল তা বলা মুশকিল। সে রায়ানের দিকে এক পলক তাকিয়ে মীরার কোল থেকে নেমে সোজা রায়ানের পায়ের কাছে গিয়ে বসল। মীরা অবাক চোখে জুলিয়েটকে দেখছে। রায়ান হাসিমুখে হাঁটু গেড়ে বসল, হাতের ব্যাগগুলো মেঝেতে রেখে জুলিয়েটকে কোলে তুলে আদর করতে লাগলো। জুলিয়েট চুপচাপ চোখ বন্ধ করে আবেশে আদর খাচ্ছে। মীরা হা করে দেখছে দৃশ্যটা, মনে মনে হিংসুটে ভাব নিয়ে বিড়বিড় করল, সব মেয়ে জাত এক রকমের, হ্যান্ডসাম ছেলে দেখলেই চাপকায় থাকে, তাই বলে তুইও মাম্মাকে ধোকা দিলি। জুলির কাতর দৃষ্টিতে জুলিয়েটের দিকে তাকিয়ে হঠাৎ পিছন থেকে সোরা এসে মীরায়াকে জাপটে ধরল। মীরা বুঝতে পারল এটা সোরা, তাই সোরার হাতে ধরে তাকে ঘুরিয়ে সামনে আনল। আপু, কই ছিলে তুমি? জানো তোমাকে ছাড়া আমি বোর হয়ে মরেই যাচ্ছিলাম।
সোরায়া কাদো কাদো মুখ বানিয়ে বলল। মীরা সোরায়ার মাথায় একটা গাঁটটা মেরে বলল, ওই পাগল বোর হয়ে আবার কিভাবে মরে যায়? সোরায়া নিজের মাথা ডলতে ডলতে বলল, উফ, গাঁটটা মারো কেন? ব্রেইনে সমস্যা হলে আমাকে কেউ বিয়ে করবে? মীরা রায়ানের দিকে এগিয়ে স্ন্যাক্সগুলো তুলে নিল সোরায়াকে দেওয়ার জন্য। তারপর সোরায়ার কাছে এসে সেগুলো দিয়ে মজার ছলে হেসে বলল, ও মা, তোর ব্রেইনও আছে? জানতাম না তো। রায়ান দুই বোনের খুনসুটি দেখে মজা পেয়ে হাসতে থাকে। মীরা আর সোরার রায়ানের দিকে একসাথে তাকিয়ে একসাথেই বলে উঠল, কি হলো, আপনি আসছেন কেন? রায়ান হাসি ততক্ষণাৎ লুকিয়ে ফেলে জুলিয়েটের গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে সোফায় বসে বলল, এমনি হাসছি। কেন, বার্ন আছে কোনো? নিজের বাড়িতে হাসাও যাবে না এখন? রায়ানের কথায় দুজনের কেউই উত্তর দিল না। সোরা চুপচাপ মীরার হাত থেকে স্ন্যাক্সের ব্যাগটা নিয়ে সেখানে থেকে একটা চিপসের প্যাকেট বের করে ছিঁড়ে চিপস মুখে দিয়ে চিপতে লাগলো। তখনই রায়ান সোরার উদ্দেশ্যে বলল, চড়ুই পাখি, তুই চিন্তা করিস না। তোর জন্য আমি ডাক্তার আর না হলে কোনো ইঞ্জিনিয়ার খুঁজে নিয়ে আসবো। সোরা চিপস খেতে খেতেই বলল, না, আমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার বর চাই না, আমার সুন্দর বর চাই। মীরা সোরার কথা কেটে বলে, কেন রে? সৌন্দর্য ধুয়ে পানি খাবি? রায়ান হেসে উঠল, তবে সোরা মীরার মজা নেওয়া চেতে এড়িয়ে বলল, ধুয়ে না খাই, অন্যভাবে খাবো। তবু খাবো তো। সোরা বলার আগে ভেবে দেখেনি কি বলল। বলার পর যে বুঝতে পেরেছে এমনও নয়। মীরা আর রায়ান দুজনই তাকে হা করে দেখে যাচ্ছে। সোরা রায়ান মীরায়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? মীরার কথাটা গায়ে লাগলো। বনে বনে তর্ক শুরু হলে এমনি কেউ কারো থেকে কম যায় না, আবার আদরেও কমতি নেই। মীরা সোরার কথার টান ধরে রেখেই বলল, নিজের আয়নায় নজর দে। যেই না চেহারা নাম রাখছে প্যারা, আবার সুন্দর বর চাই তার। তখন সোরা আরেকটা চিপস প্যাকেট থেকে বের করে নিজের মুখে ঠুকিয়ে চিপতে চিপতে বলল, কেন? বর কি আমার সৌন্দর্য ধুয়ে পানি খাবে? মীরা বাঁকা হেসে সোরার হাতে থাকে চিপসের প্যাকেটটা নিয়ে সেখানে থেকে একটা চিপস মুখে ঢুকিয়ে খেতে খেতে উত্তর দিল, ধুয়ে না খাক, অন্যভাবে খাবে। তবু খাবো তো। মীরার কথায় সোরা চুপ হয়ে বড় বড় চোখ করে তাকালো। রায়ানও হতবাক যে মেয়ে এত লাজুক, এখন শুধু তর্ক জেতার জন্য বর বউয়ের খাওয়া খাওয়ি নিয়ে কথা বলছে। মীরা চিপসের প্যাকেট থেকে আরো কয়েকটা চিপস রেখে প্যাকেটটা সোরার হাতে ধরিয়ে দিয়ে রায়ানের দিকে তাকিয়ে দেখল রায়ান তার দিকেই দেখছে। তবে সে পাত্তা না দিয়ে রায়ানের কোলে থাকা জুলিয়েটের উদ্দেশ্যে বলল, মাম্মা, লেটস গো, কাম অন। জুলিয়েট মীরার কথা অনুযায়ী তৎক্ষণাৎ রায়ানের কোল থেকে লাফ দিয়ে নেমে মীরার কাছে চলে গেল আর মীরা সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে গেল। জুলিয়েট তাকে পিছন পিছন অনুসরণ করল। এদিকে সোরার রায়ান এখনো অবিশ্বাস্য নজরে দেখে যাচ্ছে একে অপরকে। তারপর সোরায়াও লজ্জা পেয়ে স্ন্যাক্সগুলো তুলে নিয়ে রায়ানকে বলল, থ্যাংক ইউ, ভাইয়া। আমি গেলাম। আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। রায়ান সোরার ধন্যবাদের উত্তর দিতে থাকলো আমতা আমতা করে। সোরার যাওয়ার সময়, ওয়েলকাম চড়ুই পাখি। আসতে ওর সিঁড়ি দিয়ে। তোর জন্য আমি সুন্দর বড়ই আনবো। আমি কিছু শুনিনি এতক্ষণ, আই শুয়ের। সোরা সোজা ঘরে ঢুকেই দরজা শব্দ করে লাগিয়ে দিল। বাইরের আওয়াজ শুনে রামিলা চৌধুরী আর রায়হান চৌধুরী তাদের ঘর থেকে বের হয়ে এলেন। রায়ানকে দেখেই রামিলা চৌধুরী প্রশ্ন করলেন, রায়ান, তুই কখন এলি? আর রুদ্র বাড়ি এসে যে বলল মীরা তোর সাথে, তো আমার বৌমা কোথায়? রায়ান, এই তো কিছুক্ষণ আগেই এসেছি। তোমার বৌমা নিজের রুমে চলে গেছে আর এখন আমিও যাচ্ছি। এই বলে রায়ান সিঁড়ির দিকে যাবে তখনই হঠাৎ রায়হান চৌধুরী উঁচু গলায় বলে ওঠেন, মেঝেতে হেলমেট পরে আছে কেন? আর এগুলো কোত্থেকে নিয়ে এসেছ? রায়ান পিছন ফিরে তাকিয়ে মেঝেতে রাখা দুইটা হেলমেট আর মীরার কেনা টয় এর ব্যাগটা দেখে সেগুলোর দিকে আবার গিয়ে তুলে নিয়ে বলল, আজ আমি বাইক কিনেছি। সামনে একটা বড় রেস আছে, তাই প্রথমে বউকে বাইকে উঠাবো বলে দুইটা হেলমেট কিনেছিলাম। আর এতক্ষণ বাইকেই ঘুরছিলাম। রামিলা চৌধুরী কৌতূহলে, বাইক কিনেছ ভালো কথা, বউ নিয়ে ঘুরেছ সেটাও ভালো কথা, কিন্তু রেস কেন? রায়ান কিছু বলতে যাবে তার মায়ের উদ্দেশ্যে, তার আগেই রায়হান চৌধুরী রায়ানের হয়ে উত্তর দেয়, রামিলা রেস কেন? এটা কেমন প্রশ্ন আবার? ছেলে আমার রেস করতেই পারে, এটা আহামরি কিছু না। রায়ান, তুই ঘরে যা তো। রেস কবে? রেস না জিতে বাড়ি ফিরবি না, বুঝেছিস? রায়ান দাঁত বের করে হেসে বাবার কাছে গিয়ে হাতের মুঠো পাকিয়ে বাবার দিকে দিয়ে বলল, ইয়েস আব্বু, কাউন্ট অন মি, আই উইল উইন। রায়হান চৌধুরীও হাতের মুঠো পাকিয়ে রায়ানের মুঠোতে মেরে বললেন, দ্যাটস মাই বয়। তারপর রায়ান তার মায়ের মুখটা খেয়াল করল। রাগে ফেটে পড়ছে রামিলা চৌধুরীর চেহারা। রায়ান মায়ের রাগ বুঝতে পেরে বাবাকে ইশারা করে তা বুঝায়। আর নিজে মায়ের রাগে একটু পানি ঢালতে মায়ের কপালে একটা ছোট চুমু দিয়ে বলে, আম্মু, আমি এখন অনেক ক্লান্ত।
রুমে যাই, এখন ফ্রেশ হয়ে নেই, রাতে খাওয়ার সময় কথা হবে। এই বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল সে। এদিকে রায়ান চলে যেতেই রামিলা চৌধুরী রায়হান চৌধুরীর দিকে কড়া নজরে তাকায়। সাথে সাথে রায়হান চৌধুরী মিষ্টি একটা হাসি দিয়ে মন ভোলানোর কথা বলতে শুরু করেন। আহা, মহারানী রাগ করছো কেন? ছেলে বড় হয়েছে তো। এই বলে স্ত্রীর কাঁধে হাত রাখবেন তখনই রামিলা চৌধুরী কাঁধ ঝাঁকিয়ে রায়হান চৌধুরীর হাত দূরে সরিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, আপনাকে আমি কখনো বাইক চালানো থেকে আটকাতে পারিনি। এখন আপনার জন্য ছেলেটাকেও সামলাতে পারছি না। বাইক রাইড করা কত বিপজ্জনক। ছেলেটার কিছু হলে আপনি আমার কথা কখনোই শুনেন না আর না আমার মন বুঝেন। রামিলা চৌধুরীর চোখে জল ছলছল করতে লাগলো। রায়হান চৌধুরী রামিলা চৌধুরীর চিন্তার কারণটা বুঝতে পেরে তাকে সামলাতে জড়িয়ে ধরতে যাবেন এমন সময় রামিলা চৌধুরী আবার তার হাত ছড়িয়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন, ধরবেন না আমাকে। আপনি আজকে গেস্ট রুমে শুনবেন। আর যদি ঘরে এসেছেন তো আমি বের হয়ে যাব এই বলে দিলাম। এই বলে রামিলা চৌধুরী রান্নাঘরের দিকে পা বাড়ালেন রাতের খাবার তৈরি করতে। আর এইদিকে রায়হান চৌধুরী নিজের মাথার আধপাকা চুলগুলো চুলকে বলতে শুরু করলো, ধুরু, ছেলে শখ দেখতে গিয়ে এখন শখের নারীর নারাজ। কি এমন বলেছি আমি? শুধু তো রেস্ট করার অনুমতি দিয়েছি, সেটা আমার ছেলে অনুমতি না পেলেও করত। আমার ছেলে না জেদে ভরা, এই জন্য গেস্ট রুমে শুতে হবে। কথাগুলো সামান্য চেঁচিয়ে বললেন যেন রামিলা চৌধুরী শুনতে পান। তবে রামিলা চৌধুরী কোনো প্রতিক্রিয়াই করলেন না, নিজের মতোই কাজ করতে লাগলেন। রাত 9টা। রায়ান ফ্রেশ হয়ে সোজা রুদ্রর ঘরে গেছে। তখন রুদ্র নিজের ল্যাপটপে বসে কাজ করছে। রায়ানকে দেখেই রুদ্র ল্যাপটপটা বন্ধ করে রায়ানের দিকে দৃষ্টিপাত করে। রায়ান অনুমতি প্রয়োজনীয়তা অনুভব না করেই রুদ্র রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে রুদ্রর কাছে এসে দাঁড়ালো। ভাইয়া, কিছু কি হয়েছে? কিছু বলবে? রুদ্র একটু ভয়ে আমতা আমতা করে বলল, রায়ানের চোখে চোখ না রেখেই। রায়ান ভালোই বুঝতে পারছে যে রুদ্র একটু ভয় আর চিন্তায় আছে। মিথ্যে বললে স্বাভাবিকভাবেই মনে খচখচ করতে থাকে, রুদ্রও তাই হচ্ছে। রায়ান হালকা হেসে মাথা নেড়ে বলল, কই না তো, কিছু বলার নেই। কারণ ছাড়া কি আমি আমার ভাইয়ের রুমে আসতে পারি না? রুদ্র ততক্ষণ আর রায়ানের মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে বলল, আরে ভাইয়া কি যে বল, কারণ কেন লাগবে, যখন ইচ্ছে তখন আসতে পারো। রায়ান রুদ্র দুই কাঁধে নিজের হাত রেখে বলল, তবে হ্যাঁ, এখন কারণেই এসেছি। কিছু বলতে নয়, বরং শুনতে। রুদ্র ভেবে বলতো, তোর কি আমাকে কিছু বলার আছে? রায়ান ইচ্ছে করে রুদ্রকে পরীক্ষা করার জন্য এমন অদ্ভুতভাবে জেরা করছে। এতে কাজও হচ্ছে বটে। রুদ্র খানিকটা ভয় পেয়ে শুকনো ঢোক দিলে বলল, কি বলবো ভাইয়া? রায়ান আরো একটু হেয়ালি করে বলল, তুই যা আমাকে বলিসনি বা লুকিয়েছিস এমন কিছু। রুদ্র আবার ভাঙা ভাঙা শব্দে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না ভাইয়া, কি বলতে চাইছো? রায়ান এবার অধৈর্য হয়ে দীর্ঘশ্বাস ফেলে রুদ্র স্টাডি টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে পা দোলাতে দোলাতে রুদ্রর উদ্দেশ্যে বলল, তুই যেহেতু নিজের ইচ্ছেতে বলবি না, তাহলে আমি প্রশ্ন করি, আমার দূর সম্পর্কের শালীর সাথে তোর কি চলে? রুদ্র হা হয়ে যায় বিস্ময়ে। কি বলবে না বুঝে প্রশ্ন করে, তোমার দূর সম্পর্কের শালী আবার কে? তার সাথে আমার কি চলবে? রায়ান হেসে নিজের কথার ব্যাখ্যা দিয়ে বলে, আমার বউয়ের মানে তোর ভাবির বোনের মতো বান্ধবী, রিমি, ধরতে গেলে আমার দূর সম্পর্কের শালী। তার কথা বলছি। রিমির সাথে কি চলছে তোর? রুদ্র একদম ভ্যাবাচেকা খেয়ে গেল। রায়ানের কথা শুনে এই প্রশ্নের কি উত্তর দেবে বা কি উত্তর দেওয়া উচিত তার কোন কিছুই মাথায় নেই, কারণ সে নিজেও জানেন না তার আর রিমির মধ্যে কি সম্পর্ক বা তারা কেনই বা এতটা কাছে চলে এসেছে। তবুও নিজের অনুভূতি সামলে নিয়ে সে বলতে লাগলো, কি আবার চলবে? ভাবির বান্ধবী যেমন হয় তেমনই। কিছুদিনের কথা হয়, একটু বন্ধু সুলভ সম্পর্ক হয়েছে, এই যা। রায়ান হেসে স্টাডি টেবিল থেকে নেমে রুদ্রর কাছে এসে মাথায় একটা গাঁটটা মেরে বলে, তোর চেয়ে গুনে গুনে 2 বছরের বড় আমি। বড় ভাইকে বন্ধুসুলভ সম্পর্কে বুঝাও? কি মনে হয় কিছু বুঝি না? কানে ধরে রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে খেতে আবার মিথ্যে কথা বলিস যে তুই অফিসে কাজ করছিস। রুদ্র রেস্টুরেন্টের কথা শুনে হকচকে উঠে রায়ানের হাত নিজের কান থেকে ছুটিয়ে রায়ানের হাত ধরে বলে, ভাইয়া সরি মিথ্যা বলার জন্য। কিন্তু তুমি যা ভাবছো তেমন কিছু না। সম্পূর্ণ বিষয়টাই অন্য, এটা একটা ভুল বোঝাবুঝি। আমি আসলে। রায়ান রুদ্রকে নিজের হাতে মৃদু মারতে মারতে বলে, তুই আসলে কি জানিস তোর ভাবি তোদের রেস্টুরেন্টে একসাথে খেতে দেখেছে। যদিও তোকে চিনতে পারিনি, কিন্তু রিমিকে ঠিকই চিনেছে। আর রিমি তো মিথ্যা বলেছিল, আমি নিশ্চিত তোর কথাতেই মিথ্যা বলেছে, সেটাও ধরা পড়ে গেছে। এখন তোর ভাবি রিমির উপর রেগে আছে। ও ভাবছে রিমি কারোর সাথে প্রেম করে আর সেটা মীরাকে বলেনি।
রুদ্র রায়ানের মাঠ থেকে বাঁচতে দৌড়াচ্ছিল, তবে মীরার তাদেরকে দেখে ফেলার বিষয়টা শুনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে উঠল, কি মীরা? রায়ান চোখ ছোট করে তাকাতেই, মানে মীরা ভাবি দেখেছে। রায়ান মাথা নাড়ায়, এখন কি হবে? রায়ান রুদ্রর পরিস্থিতি দেখে হেসে ফেলল। আর তখন রুদ্র রায়ানের কাছে এসে বলল, ভাইয়া এইবারের মতো বাঁচাই নাও। ভাবি যেন রিমিকে ভুল না বুঝে, যেন কিছু না বলে, প্লিজ প্লিজ কিছু করো। রায়ান হাসতেই থাকে, যেটা নিয়ে রুদ্র বিরক্ত হয়। আর তারপর সেও রায়ানকে ব্ল্যাকমেইল করার সুরে বলে ওঠে, আজ যে তুমি আর ভাবি ওই মার্কেটে গিয়েছিলে সেটাও রিমি জানে। আর কথা বলতে বলতে তুমি আর ভাবি যে বিবাহিত সেসব অতীত আমি বলে দিয়েছি উনাকে। এখন তুমি যদি এই দিকটা না সামলাও, তাহলে আমি রিমিকে বলবো উনি যেন সব ভাবিকে বলে দেয়। এই বলে রুদ্র মুচকি হেসে উঠল, আর রায়ান সাথে সাথে অবাক হয়ে রাগ মিশ্রিত অঙ্গভঙ্গিতে রুদ্রর দিকে তেড়ে আঙ্গুল উঠিয়ে বলে, কি বললি তুই? রিমিকে সব বলে দিয়েছিস? রুদ্র একটু ভয়ে মাথা নাড়িয়ে বলল, আমি বলতে চাইনি, উনি প্রশ্ন করেছিলেন, তারপর আর কথা আটকে রাখতে পারিনি, বলে দিয়েছি। রুদ্রর এমন কথা শুনে রায়ানের মনে হলো রুদ্রর ঘরের দেয়ালে নিজের মাথা ঠুকে মরে যেতে। রায়ান বিরক্তির স্বরে নিজের মাথার চুল খামচে ধরে বলতে শুরু করলো, হায় আল্লাহ, কি এক বোকাচোদা ভাই দিছ! কোনো কথা পেটে রাখতে পারেন না। আগে মাহিরকে তথ্য পাচার করত, এখন রিমিও অ্যাড হয়েছে। আমি কই যাব একে নিয়ে? রুদ্র রায়ানের গম্ভীর্যতা বুঝতে পেরে রায়ানের কাছে এসে তাকে শান্ত করার জন্য বলে, ভাইয়া কসম খোদার রিমি ভাবিকে কিছু বলবে না, তুমি শুধু ভাবিকে ম্যানেজ করে নাও যেন রিমিকে ভুল না বুঝে। রায়ান রুদ্রর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, শালা নিজে সব রায়তা ফেলাই, এখন আমাকে পরিষ্কার করতে বলিস কেন? লজ্জা নেই? রুদ্র তৎক্ষণাৎ উত্তর করল, না নাই, এইবারের মতো সামলে নাও না প্লিজ। রায়ান নিজেকে শান্ত করে বলল, আচ্ছা রিমিকে কল দিয়ে বল তোর ভাবিকে সব খুলে বলতে। ও যে মিথ্যা বলেছে তা স্বীকার করতে, আর তার বদলে অন্য কিছু বলতে বল। যেমন চাকরির ইন্টারভিউ দিতে গেছিল, হঠাৎ কল আসে, এমন কিছু। মীরাকে বলেনি কারণ মীরা চিন্তা করত তাই। বুঝেছিস? রুদ্র কথাগুলো শুনে 2 মিনিট চুপ করে রইল, আর মনে মনে ভাবল যে এখন যদি সে রিমিকে এটা করতে বলে, রিমি কি আসলে রাজি হবে? কারণ মিথ্যে বলার থেকে সেটা স্বীকার করা, আর স্বীকার করার পর আবার মিথ্যে কথা বলা অনেক বেশি প্যাঁচানো কাজ। রুদ্র রাস্তা না পেয়ে রিমিকে কল করল। রিমি তখন রাতের খাবার রান্না করছিল। রুদ্রর কল আসতেই সব কাজ ফেলে সে কলটা রিসিভ করে। হ্যালো রুদ্র, বলুন। রুদ্র কিছু ইতস্তত বোধ করতে করতে বলল, রিমি কিছু কথা ছিল, একটা ঝামেলা হয়েছে আসলে। রুদ্র নিজের কথা শেষ করতে পারে না, তার গলার শব্দ আটকে যাচ্ছে। রায়ান বিরক্ত হয়ে রুদ্র থেকে ফোনটা নিয়ে রিমির সাথে নিজের কথা বলতে থাকে। রায়ান, হ্যালো, আমার দূর সম্পর্কের শালিকা, তোমার দুলাভাই বলছি। রুদ্র তো তোমাকে সব বলেই দিয়েছে। এখন কথা হচ্ছে, তোমরা যে আজকের রেস্টুরেন্টে একসাথে ছিলে সেটা আমার বউ মানে তোমার বান্ধবী দেখতে পেয়েছে। সে রুদ্রকে চিনতে পারেনি, তবে তোমাকে চিনতে পেরেছি, আর তুমি যে মিথ্যা কথা বলেছ সেটা ধরে ফেলেছে। এখন কথা হচ্ছে, যদি চাও ভুল বুঝাবুঝি না বাড়ুক, তাহলে নিজের বান্ধবীকে কল দিয়ে বল তোমার বাড়ি ফিরে যাওয়ার কথাটা মিথ্যে ছিল, আর তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলে নিজের ব্যক্তিগত কোন কাজের জন্য, সেটা হতে পারে নিজের চাকরির জন্য বা হতে পারে কোন জরুরি কারোর সাথে দেখা করার জন্য। কারণ তোমার বান্ধবী ভেবে বসে আছে তুমি প্রেম করছো কারোর সাথে, আর সেটা তাকে এখনো বলনি। রায়ানের একটানা সব কথা কানে পৌঁছালো, তবে বুঝতে কিছুক্ষণ লাগলো রিমির। তবে রিমি বিষয়টা বুঝতে পারে, সোজা এক লাইনে উত্তর দেয়, ঠিক আছে ভাইয়া, আমি এখনই বলছি। ভালো থাকবেন। রিমি কলটা কেটে দিতেই রুদ্র রায়ানের হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে, হ্যালো রিমি। হ্যালো। রায়ান রুদ্রকে বলল, কেটে দিয়েছে তো চুপ কর। রুদ্র হতাশায় বিছানায় বসে পড়ল। আর রায়ান তৃপ্তির হাসি নিয়ে বলল, যাক আলহামদুলিল্লাহ, বউয়ের পাশাপাশি শালিগুলো ও বুঝদার পেয়েছি। আসলে খোদা একদিকে না দিলে অন্য দিকে ঠিকই দেয়। ভাই বন্ধু গর্ধব হলেই কি শালিক দুইটা, মাশা আল্লাহ বুদ্ধিমতী। তারপর রায়ান রুদ্রর কাঁধে হাত রেখে বলে, রিমির সাথেই কথা বলবি যদি একটু বুদ্ধি বাড়ে, বলা যায় না। এই বলেই রায়ান রুদ্রকে রুমে রেখে নিজে বের হয়ে গেল। যেন শান্তি লাগছে তার। আর রুদ্র নিজের ঘরেই চুপচাপ বসে রইল মন মরা হয়ে। মাথায় এক চিন্তা ঘুরপাক খাচ্ছে যে মীরা কিভাবে রিয়েক্ট করবে সব শুনে। মীরা ঘরে ঢুকেই আগে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে। এখন নিজের পড়ার টেবিলে বসে সব নোটস পড়ছে। এল এল বি এর পড়াশোনা যথেষ্ট কঠিন, সেখানে ঠিক মতো সময়ও দিতে পারছে না পড়ায়। তাই অনেক পড়া জমে গেছে। পড়ার সব গুছিয়ে শেষ করার মাঝামাঝির সময়ে রিমির কল আসে। মীরা টেবিলের উপর রাখা নিজের ফোনটা হাতে নিয়ে রিমির নাম দেখেই মনে মনে একটু বিড়বিড় করল। আমাকে মিথ্যা কথা বলে, এখন আবার কল দেওয়া হচ্ছে। যাকগে ধরে দেখি এখন আবার কি বলবে।
মীরা রিমির কল ধরতেই রিমি শুরুতেই বলল, মীরা জান পাখি, আমি খুব সরি রে। আমি না তোকে মিথ্যা বলেছি, আর এখন আর মিথ্যা বলে থাকতে পারছি না, তাই সত্যি বলতে কল করেছি। একটু শান্ত মাথায় আমার কথাটা শুনবি। মীরা রিমির কথায় অবাক হয়, কিন্তু মনে মনে খুশি হয়ে হেসে বলল, কি মিথ্যা কথা বলেছিস তুই? রিমি তারপর রায়ানের বলা কথা মতো মীরাকে সব বুঝিয়ে বলল। মীরা সব শুনে বিশ্বাস করেও নিল। এখন মনে মনে বেশ শান্তি অনুভব করছে সে যে রিমি তাকে মিথ্যে বলেনি। এই দিকে রিমি নিজের মনে বারবার খটখট করছে, কারণ সে মীরাকে শুরু থেকেই মিথ্যা বলতে চায়নি। প্রথমে রুদ্র, তারপর রায়ানের কথায় মিথ্যা বলতে বাধ্য হলো। আসলে মিথ্যা জিনিসটাই এমন, প্রকৃতির নিয়মে একটা মিথ্যা থাকতে আরো হাজারটা মিথ্যা বলতে হয়, তবুও লাভ নেই, মানসিক শান্তি কখনো আসবে না। বাস্তবতা যেন রিমির পরিস্থিতির বহিঃপ্রকাশ। তারপর দুজনে ভালোভাবে কথা বলে ফোনটা রেখে দেয়। রাতের খাবার সময় সবাই খেতে বসেছে। নিজেদের মতোই সবাই খেয়ে যাচ্ছে। হঠাৎই মীরা আবার খেয়াল করলো কেউই আজ কথা বলছে না। তার মাথায় আবার সকালের ঘটনা জেঁকে বসল। সবাই তাকে এড়িয়ে চলছে। মীরা বিষয়টা আর মেনে নিতে না পেরে খাবার খাওয়া বন্ধ করে বলে উঠল, আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। সবাই খাবার খাওয়া বন্ধ করে মীরার দিকে দৃষ্টিপাত করল। তখনই মীরা সবার উদ্দেশ্যে বলল, কালকে রাতের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমার ওইভাবে কথা বলা উচিত হয়নি। তোমরা আমার উপরে আর রেগে থেকো না। প্লিজ আমার সাথে স্বাভাবিকভাবে কথা বল আগের মতো। আমি আর হলে শিফট করার কোথাও বলবো না, এই বাড়িতেই থাকবো। সবাই মীরার দিকে তাকিয়ে থাকলো। তখন রামিলা চৌধুরী মীরার দিকে তাকিয়ে হেসে বললেন, এটা কোন কথা হলো নাকি? তুই আমাদের বাড়ির মেয়ে হলে শিফট করব বললেই কি করতে দিতাম নাকি? বেঁধে রাখতাম। রায়হান চৌধুরীও হেসে উঠে বললেন, যাক, সুমতি হয়েছে মেয়ের। এই বাড়ির থেকে আর কোথাও যাওয়া হচ্ছে না। মীরা আর বাকি সবাইও হেসে উঠে। মীরা মিষ্টি হেসে রায়ানের দিকে তাকাতেই রায়ান মীরার দিকে চোখ টিপে হাসল। মীরা সামান্য লাজুক হেসে মাথা নামিয়ে খেতে থাকল। বাকি সবাই ও নিজেদের খাবার খাওয়া শেষ করে যে যার রুমে যাবে। রায়ান নিজের রুমে যাওয়ার আগে বলল, মীরা, আমার রুমে এসো একটু পরে এক কাপ কফি নিয়ে। মীরা, সোরায়া, রুদ্র, রামিলা চৌধুরী ও রায়হান চৌধুরী সকলেই তাকালো। মীরা একটু লজ্জায় পড়ে গিয়ে প্রশ্ন করল, কেন? রায়ান মীরা এর প্রশ্নে বিরক্ত হয়ে উত্তর দিল, তোমার টয়গুলো আমার রুমে। আমার কফি দিয়ে ওইগুলো নিয়ে যাও। মীরা একটু ভয় মাথা নাড়ল। আচ্ছা। রাতের খাওয়া শেষে যে যার ঘরে যাওয়ার পর মীরা রায়ানের কথা মত এক কাপ কফি বানিয়ে রায়ানের রুমে যায়। সে দরজায় দুইবার নক করার পরও ভেতর থেকে কোন আওয়াজ না পেয়ে এসে টুকটুক পায়ে ঘরে প্রবেশ করার পর দেখল রায়ান ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। ভাবল রায়ানের অনুপস্থিতিতে সে কফিটা রেখে নিজের টয় গুলো নিয়ে চলে যাবে। মীরা নিজের চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো তার টয়গুলো। হঠাৎ তার নজর পড়ল রায়ানের বিছানার উপর। বিছানার উপরেই টয়গুলো রায়ান পরপর সাজিয়ে রেখেছে। মীরা বিছানার দিকে এগিয়ে গিয়ে সাইড টেবিলের উপরে কফির কাপটা রেখে নিজের টয়গুলো হাতে নিয়ে নিল খুশি মনে। পর মুহূর্তেই তার নজর গেল বিছানার উপরে খোলা অবস্থায় থাকা রায়ানের ল্যাপটপটার ওপর। সে কৌতূহলী হয়ে ল্যাপটপটার স্ক্রিনের দিকে নজর দিল। একটা মুভির অপ্রীতিকর চুম্বন করতে থাকা দৃশ্য চলছে সেখানে। মীরা সেটা দেখে যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এমন সময়েই হঠাৎ সে টের পেল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মীরা ভয়ে ভয়ে নিজের ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল রায়ান তার পিছনে দাঁড়িয়ে তাকে দেখছে। রায়ান মীরার লুকিয়ে কিসিং সিন দেখা দেখছিল আর হাসছিল। মীরা হঠাৎ চমকে যায়, যেন তার চুরি ধরা পড়েছে। মীরা হঠাৎ আঁতকে উঠে দুই পা সরে যেতেই রায়ান মীরার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আর মীরাকে প্রশ্ন করে, কি দেখছিলে হাটবার্ড? ডু ইউ ওয়ানা ট্রাই ইট? মীরা ভয়ে সিটিয়ে গিয়ে বিরক্ত হয়ে বলল, আপনি এত অশ্লীল কেন? আমাকে একটু বলেন তো। রায়ান ঠোঁট কামড়ে হেসে মীরার ভয়ের মজা নিতে বলে, হাসপাতালের ল্যাংটো হয়ে জন্ম নিয়েছিলাম তো তাই। মীরা ভয়ে সিটিয়ে গিয়ে বিরক্ত হয়ে বলল, আপনি এত অশ্লীল কেন? আমাকে একটু বলেন তো। রায়ান ঠোঁট কামড়ে হেসে মীরার ভয়ের মজা নিতে বলে, হাসপাতালের ল্যাংটো হয়ে জন্ম নিয়েছিলাম তো তাই। মীরা রায়ানের জবাবে ভ্যাবাচাকা খেয়ে গেল। তার মুখটা আপনা আপনি বেঁকে গেল, যেন উত্তর শুনে তার অসহ্য লাগছে। রায়ানের উত্তরের ধারাবাহিকতায় মীরা বলে ওঠে, তো আপনার কি মনে হয় বাকি সবাই শাড়ি পাঞ্জাবি পরে জন্ম নিয়েছিল? রায়ান ঠোঁট কামড়ে হেসে মীরার কোমরে নিজের হাত আরো দৃঢ় করে নিল। মীরা আবার এক ধাক্কায় রায়ানের আরো কাছে চলে আসলো। তার মুখে লজ্জার ভাব স্পষ্ট, কিন্তু ওই পরিস্থিতিতে লজ্জা ভাবটা প্রকাশ করার ফুরসতটুকু পাচ্ছেন না সে। রায়ান মীরার প্রশ্নের উত্তরে বলল, না তো। এমন কেন মনে হবে আমার? তুমি আর বাকি সবাইও আমার মতোই অশ্লীল।
যেভাবে নিজের ছোট বোনের সাথে বড় বউয়ের খাওয়া খাওয়ি নিয়ে কথা বলছিলে, তারপর তোমাকে আর ভদ্র ভাবার ভুল আমি করব না বেবি। মানুষ অশ্লীল হয় সামনে কে আছে তা দেখে। আর আমি তোমার জন্য অশ্লীল। মীরা এক মুহূর্তের জন্য রায়ানের এত কাছে থাকার বিষয়টা ভুলে গেল। হঠাৎ অসহায় মুখ করে নিচে তাকিয়ে তখন সোরায়াকে বলা কথাগুলো মাথায় আসলো। সে লজ্জায় পড়ে সাথে সাথে রায়ানকে তার কথাগুলো নিয়ে ব্যাখ্যা দিতে যাবে এমন সময়ে রায়ান মীরায়াকে থামিয়ে দিয়ে কোমরে আরো শক্ত করে ধরে বলল, এখন যাই বলবে সেটা শুধুমাত্র সময় নষ্ট। তার চেয়ে বরং এটা বলল, ডু ইউ ওয়ানা ট্রাই হোয়াট ইউ জাস্ট সো মাই ফাকিং লিটল হার্টবার্ড। মীরা রেগে রায়ানের হাত তার কোমর থেকে সরাতে চেষ্টা করতে করতে বলল, নিজের নির্লজ্জ মুখ বন্ধ করতে কি নিবেন আপনি বলেন তো। রায়ান হেসে মীরার কানের কাছে ঝুঁকে বলল, তোমাকে দিয়ে দেও চুপ হয়ে যাচ্ছি। বলেই রায়ান মীরার ঠোঁটের কাছে নিজের ঠোঁট আনতে থাকে। মীরা চোখ বড় বড় করে নিয়ে হাতে থাকা টয় গুলোর একা রায়ানের মুখে ধরে। রায়ান দুষ্টু হেসে মীরার কোমর ছেড়ে দেয় ইচ্ছা করেই। রায়ানের থেকে ছাড়া পেয়ে মীরা এক মুহূর্ত দেরি না করে রায়ানের ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। রায়ান মীরার দৌড়ে বের হওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, উফ কি কিউট লাগে আমার বউটা লজ্জা পেলে। মীরা ঘর থেকে চলে যাওয়ার পরই রায়ান আবার মুভি দেখতে থাকলো আর কফি খেতে থাকলো। শেষ হলেই ঘুমিয়ে পড়বে। মীরা এক দৌড়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে নিজের বিছানায় ঝাঁপিয়ে পড়ল। লজ্জায় বিছানায় শুয়ে হাওয়াতে কিছু কখন হাত পা ছুঁড়ে রায়ানকে গালাগালি করতে লাগলো। বজ্জাত বেডা, নির্লজ্জের হাড়ি, বদদোয়া দিচ্ছি তোর কপালে একদম ভদ্র লজ্জাশীল মেয়ে জুটবে ঠিক মতো রোমাঞ্চ করতে দিবেন না দেখিস। তারপর আপন মনে বিছানা ঠিক করে ঘুমিয়ে গেল। মাথাতে রায়ানি ঘুরছে। তবু সারাদিনের ক্লান্তির কাছে হার মানতে বাধ্য মানবদেহের মস্তিষ্ক। কিছু সময়ের ব্যবধানেই ঘুমিয়ে পড়ল। একই সময়ে অন্য ঘরে সোরা এখনো রাত জাগছে। বারবার ফোন চেক করছে। মনে এক চিন্তা, এতগুলো মেসেজ আনুক সেন্ড করার পর কি মাহির একবারও জিজ্ঞেস করবে না যে সে কি লিখেছিল। কিন্তু কই কি, মাহির তার ফোনও দেখেনি, মেসেজ যে আনুক সেন্ড হয়েছে সেটাও জানে না। সোরা মাহিরের ছবি দেখতে আবার ফেসবুক খুলে মাহিরের আইডিতে ঢুকলো। সে মাহিরের প্রোফাইল পিকটা বের করে জুম করে দেখতে লাগলো মাহিরের ছবিটা। একটু জুম করে নিয়ে ছোট ছোট আদুরে ঠোঁটের স্পর্শ করলো মোবাইল স্ক্রিনে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। জুই ফোন করেছে। এত রাতে কেন ফোন করেছে সেটা সোরা অনুমান করতে পারল না, কিন্তু বেশ বিরক্ত হলো তার আর তার মাহিরের সময়ে বাধা পড়ার কারণে। সোরা কল ধরে, উই কি হয়েছে তোর, এত রাতে কেউ কল দেয়? জুই অপর পাশ থেকে বলল, দোস্ত একটা কথা জানতে পারলাম, চিন্তায় তো ঘুম আসছে না তাই তোকে কল করেছি বলতে। সোরা অবাক হয়ে, কেন কি হয়েছে, কি এমন শুনলি তুই যে রাতের ঘুম হারাম হয়ে গেছে? জুই একটু আবেগে বলল, আমাদের এখনো নবীনবরণ হয়নি, কিন্তু বাকিদের কাছে শুনলাম কিছুদিন পরে নাকি সিটি পরীক্ষার রুটিন দিয়ে দিবে। সোরা জুইয়ের মুখে পরীক্ষার রুটিনের কথা শুনি। কি, নবীনবরণের আগেই পরীক্ষার রুটিন? কি বলিস? জুই একই সুরে, তাই তো শুনলাম। তোর পড়াশোনার কি অবস্থা দোস্ত? সোরা দীর্ঘশ্বাস ফেলে বলে, পড়াশোনার মতোই আছে। আমার পড়াশোনা এই দেশের সরকারের মতো পরিকল্পনা আছে, কিন্তু বাস্তবায়ন নাই। জুই সোরার কথায় মজা পেয়ে হেসে ওঠে। তারপরই আবার মুখ গম্ভীর করে বলল, কি এক বালের কলেজে ভর্তি হলাম, 1 মাস হয়ে যাচ্ছে, নবীন বরণের খবর নেই, তার আগেই পরীক্ষা। ধুরু। সোরা জুইকে সান্ত্বনা দিয়ে বলল, থাক দোস্ত চিন্তা করিস না, সব সিলেবাস ঠিক কমপ্লিট হয়ে যাবে। এবার ঘুমানোর চেষ্টা কর, আমিও ঘুমাই। জুই ও কথা শেষে ফোন কেটে দিল। সোরা আবার মাহিরের আইডি খুলে ঘাঁটতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল মাহিরের আইডিতে তার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া। সোরা উৎসাহ নিয়ে সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রাম আইডিতে প্রবেশ করলো। আর মাহিরকে ফলো দিয়েই সাথে সাথে মেসেজ করলো একটা, আসসালামু আলাইকুম স্যার, আমি সোরা। এই ভেবে হয়তো ফেসবুকে না দেখলেও এইখানে দেখবেন, আর হলো তাই। খানবাড়ি। মাহির পারিবারিক ব্যবসার সব কাজ শেষ করে বিছানায় এলি দেয় ক্লান্তিতে। ঘুমানোর আগে সে একবার তার অনলাইন অ্যাকাউন্টগুলো চেক করে দেখে কোন কিছু নতুন আপডেট এসেছে কিনা। সেই সূত্রেই সে সোরার মেসেজটা আসার সাথে সাথে একই সময়ে ইনস্টাগ্রামে প্রবেশ করতেই সোরার মেসেজটা চোখে পড়ে। মাহির ভুলবশত মেসেজটা দেখে ফেলার পর সেটার রিপ্লাই না দিয়ে এড়িয়ে যাওয়াটাকে অভদ্রতা মনে করে স্বাভাবিক রিপ্লাই পাঠায়, ওয়ালাইকুম আসসালাম। সোরা মাহিরের দিক থেকে রিপ্লাই পেয়ে খুশিতে চিৎকার করে লাফিয়ে ওঠে। তারপরে নিজের আবেগ সামলে নিয়ে আবার টাইপ করতে থাকে, আমাকে চিনতে পেরেছেন স্যার, আজকে আপনার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই সোরা। মাহির সোরার পাল্টা মেসেজে বিরক্ত হলো। এ কেমন মেয়ে, কোনো লজ্জা নেই, আবার দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। মনে মনে
সোরায়া মাহিরের রিপ্লাই পাওয়ার পর নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে পরপর অনেকগুলো মেসেজ দিয়ে বসে। স্যার, আপনি কি করেন? ব্যস্ত? এখন কি আপনার কোনো কাজ আছে? অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? মাহির সরাসরি মেসেজগুলো না দেখলেও মেসেজগুলো যে উপরে ভাসছিল সেখানে থেকেই পড়ে নিয়েছে। মাহির বেজায় বিরক্ত। ও বাধ্য হয়ে সোরায়াকে শান্তভাবে রিপ্লাই করে, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগা ভালো না। গুড নাইট। এই বলে মাহির অনলাইন থেকে বের হয়ে গেল। সে ভালোই বুঝতে পারছিল যদি তাকে সোরায়া অ্যাক্টিভ দেখে তাহলে মেসেজ দিতেই থাকবে। সোরায়া মাহিরের থেকে ঘুমিয়ে পড়ার মেসেজ পেয়ে সামান্য মন খারাপ করলো, তবে নিজের মনকে সান্ত্বনা দিতে মন গড়া অর্থ বের করে নিল মাহিরের মেসেজের। আমাকে রাত জাগতে না করে কি স্যার আমার প্রতি যত্ন দেখালেন? উফ, কি কিউট। তারপর সোরায়া গুড নাইট মেসেজ সেন্ড করে। ফোনটা বালিশের পাশে রেখে নিজের বিছানা ঘুমানোর জন্য ঠিক করতে করতে বলতে লাগলো, ঠিক আছে স্যার, আপনি বলেছেন আমি ঘুমিয়ে পড়ব, একদম রাত জাগবো না। গুড নাইট। তারপর খুশি মনে নিজের বিছানায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে। সকালটা সুন্দর, নির্মল ও নরম আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। সবার নিজের মতো খেতে নেমেছে। রায়ান মীরা নিচে নামতেই পিছন পিছন সোরা আর রুদ্র নেমে এলো। সবাই সবাইকে গুড মর্নিং বলে চারপাশটা দেখলো অনেক চুপচাপ। রামিলা চৌধুরী একা রান্নাঘরে কাজ করছেন দেখে মীরা রান্নাঘরে গিয়ে হাসি মুখে কথা বলা শুরু করে। গুড মর্নিং মামুনি, কোনো কাজে হেল্প লাগবে? বলো আমাকে, আমি আরে দিই। রামিলা চৌধুরী গোমরা মুখ পরিবর্তন করে হাসি মুখে মীরায়াকে বলেন, না মা, তুই টেবিলে গিয়ে বস, আমি নাস্তা সার্ভ করছি। মীরা তবুও রামিলা চৌধুরীর কথা তোয়াক্কা না করে রান্নাঘর থেকে নাস্তার খাবার এক এক করে টেবিলে নিয়ে গিয়ে সাজাতে থাকে, আর এই কাজে সোরায়াও সাহায্য করতে লাগলো। খাবার সব টেবিলে এনে সবাই খেতে বসে যায়, আর তখনই গেস্ট রুমের দরজা খুলে রায়হান চৌধুরী বের হয়ে আসেন। সবাই দরজার আওয়াজ শুনে সেই রুমের দিকে তাকাতেই রায়হান চৌধুরীকে দেখে অবাকভাবে চোখাচোখি করে। একবার রায়ান মীরার দিকে তাকায়, আবার মীরা রায়ানের দিকে তাকায়, আবার রুদ্র রায়ানের দিকে তাকায়, রায়ান রুদ্রর দিকে তাকায়, আর সোরা সবার দিকে একবার একবার করে তাকিয়ে একসাথে সবাই রামিলা চৌধুরীর দিকে তাকিয়ে রইল। রামিলা চৌধুরী নিজের মতো নাস্তা তার জন্য নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, কি হলো, এভাবে কি দেখছিস সবাই? নাস্তা করবি না সব উঠিয়ে নেবে? পরিস্থিতি সুবিধার নয় বুঝতে পেরে সবাই নিজেদের নাস্তা নিতে হুড়মুড়িয়ে পড়ে টেবিলের খাবারের উপর। রায়ান নিজের আর মীরার খাবার নিয়ে মীরার সামনে দেয়। মীরায়াও চুপচাপ খেতে শুরু করে। রামিলা চৌধুরী রায়হান চৌধুরীকে এখন দাঁড়িয়ে থাকতে দেখে একটু জোরে তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, এখন সকাল সকাল কি খাবার খাওয়ার জন্য মানুষদের দাওয়াত দিয়ে টেবিলে বসাতে হবে? সবাই বুঝল কথাটা কার উদ্দেশ্যে বলা, কিন্তু রুদ্র বাদে। রুদ্র মায়ের কথায় বলে ওঠে, কেন আম্মু, সবাই তো। রুদ্র কথা শেষ করার আগেই রায়ান টেবিলের নিচে দিয়ে তার পায়ে লাথি মেরে চুপ করিয়ে তার কাছে হেলে বলল, গর্ধব, এত কম বুঝিস কেন? চুপচাপ খা। রুদ্র চুপ করে গেল। রায়হান চৌধুরীও একটু শুকনো কেশে গলার আর নিজের অবস্থা ঠিক করে বসে খেতে লাগলেন। মীরা এসবের আগা মাথা না বুঝতে পেরে রায়ানকে হাতের কনুই দিয়ে একটু গুঁতো মারল। রায়ান মীরার দিকে তাকাতেই মীরা রায়ানের কাছে হেলে বলল, আমি কিছু বুঝতে পারছি না, মামুনি আর বাবার মধ্যে আবার কি হলো? আপনি কিছু জানেন? রায়ান মীরার প্রশ্ন শুনে শ্বাস নিয়ে বলল, আম্মুর রাগ করেছে আব্বুর উপর। এইটাই। মীরা অবাক হয়ে, কেন, কি করেছেন বাবা? রায়ান মীরার দিকে এগিয়ে বলল, খাওয়া শেষ করে ছাদে এসে বলছি। মীরা চোখ বাঁকিয়ে তাকালো রায়ানের দিকে। রায়ান মীরার মনের ভ্রান্ত ধারণা দূর করতে বলল, আরে চোখ বাঁকাও কেন? খেয়ে ফেলবো নাকি একা পেলে? শুধু কথাই তো বলবো। মীরা চোখ নামিয়ে নিয়ে বলল, আচ্ছা, আসবো। রায়ান খুশি হয় শুনে। কিন্তু রায়ান আর মীরার গুনগুন আওয়াজে রামিলা চৌধুরী চেঁচিয়ে বললেন, এটা খাবার সময়, চুপচাপ খাবার খাওয়া শেষ করে যে যার কাজে যা। এইখানে এত কথা কিসের? মীরা আর রায়ান নিজেদের বসার জায়গায় সোজা হয়ে খাবার শেষ করে নেয়। রায়ান খাওয়া শেষ করেই ছাদে চলে যায়, আর যাওয়ার সময় মীরায়াকে ইশারায় ছাদে যাওয়ার ইঙ্গিত করে যায়। মীরায়াও সেটা বুঝতে পেরে ছাদে যায়, হাতের কাজ শেষ করে। রায়ান মীরার জন্যই অপেক্ষা করছিল ছাদের দরজার পিছনে। মীরা ছাদে এসে পা ফেলে ডাকল, রায়ান ভাইয়া। হঠাৎ পিছন থেকে রায়ানের হ্যাচকা টানে মীরা সোজা রায়ানের বুকের উপর এসে পড়ে। রায়ান মীরায়াকে বুকে আগলে নিচে ঘুরে গিয়ে মীরার পিঠ দেয়ালের সাথে ঠেকায়। ঘটনার আকস্মিকতা এত বেশি ছিল যে মীরা কিছু বুঝে উঠতে পারার আগেই নিজেকে রায়ানের কবজায় আবিষ্কার করল। মীরা মিটিমিটি চোখ খুলে রায়ানের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি বলেছিলেন কিছু করবেন না, শুধু কথাই বলবেন। তাহলে এখন এটা কি হচ্ছে?
রায়ান মিরায়াকে ছেড়ে দিয়ে বলল, কই কি হচ্ছে? শুধু কথাই বলবো, ভয় পেতে হবে না। একটু ধরলেই এই হাল হয়, আর একটু ধরলে খুঁজেই পাওয়া যাবে না। ওই রিস্ক আমি নিচ্ছি না। চিল। মীরা রায়ানের ছেড়ে দেওয়াতে শান্ত হলো, কিন্তু এই শান্ত ভাব তাকে শান্তি দিচ্ছে না। মনে মনে ভাবতে লাগলো, উনি ছেড়ে দেওয়াতে খারাপ কেন লাগছে আমার, কালো এমনি খালি খালি লাগছিল। আমি কি উনার উপস্থিতি আর ছয় আসক্ত হয়ে পড়ছি? রায়ান মীরার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, কথা বলতে এসেছেন তো বলুন কিছু। মীরা চটজলদি বাস্তবে ফিরে প্রশ্ন করে, হ্যাঁ, এবার বলুন তো, মামুনি এমন কেন করছে? বাবা কি করেছেন? রায়ান, আব্বু আমাকে সাপোর্ট করেছে, এইটাই সমস্যা। মীরা, মানে আপনাকে সাপোর্ট করার জন্য? কিসে? রায়ান, বাইক রেসের জন্য। মীরা অবাক হয়ে জোরে বলল, কি বাইক রেস? রায়ান কান আটকে চিৎকার করো কেন? ইটস জাস্ট আ বাইক রেস। নাও ডোন্ট টেল মি ইউ ডোন্ট ওয়ান্ট মি টু ডু ইট। কজ আই লাভ রাইডিং অ্যান্ড টোটালি অবশেষদ ওভার উইনিং রেসেস। এখন তুমি অন্তত পক্ষে না করো না। মীরা বাইক রেসের কথা শুনেই হতবাক হয়ে গেছে। সে বুঝতে পারল না বাকি রেস বলতে রায়ান কোন রেসে অংশগ্রহণ করার কথা বলছে। মীরা রায়ানের কথা আদতে শুনছে কিনা রায়ান তা নিয়ে সন্দিহান, তাই সে মীরার কাঁধ দুই হাতে ধরে ঝাঁকিয়ে বলল, এই শুনতে পাচ্ছ নাকি কি বলছি? মীরা হকচকে, হ্যাঁ হ্যাঁ, শুনছি তো, আপনি বলুন। রায়ান উৎসাহ নিয়ে, তুমি জানো আব্বু আগে রাইড করত, পরে কাজের চাপে ছেড়েছেন আর আম্মু ভয় করত, তাই আমি বাইক চালানো শিখেছি আব্বুর কাছে। আজ পর্যন্ত আমি কোনো বাইক রেসে হারিনি জানো। আমেরিকায় আই এম দ্য বেস্ট রাইডার ইন মাই সিটি। বাংলাদেশ এইটা প্রথম রেস, অ্যান্ড আই হ্যাভ টু উইন ইট। মীরা সব শুনেও যেন শুনল না। সে সোজা প্রশ্ন করল, কবে এই রেসটা, আর কোথায়? রায়ান, এই তো আর কিছু দিন পরেই, হয়তো আর এক সপ্তাহ পর। ঢাকাতেই হচ্ছে। শুনেছি ছেলে আর মেয়ে দুই দলের রেস হবে, আর তারপর দুই দলের চ্যাম্পিয়নদের। তবে আমার কোনো মেয়ের সাথে রেস করার ইচ্ছা নাই, তাই কুইট করব ভেবে রেখেছি। মীরা মেয়ের সাথে রায়ানের রেস করতে না চাওয়ার দিকটা পছন্দ করল না। কেন? মেয়ের সাথে রেসে নামলে আপনার জাত যাবে, নাকি ভয় পান যদি হেরে যেতে হয়? রায়ান হেসে বলল, বেইবো, বাইক রাইডিং আর রেস করা যাতা বিষয় নয়। যেই জিতবে দুই দল থেকে অবশ্যই সেরার সেরা হবে। আমার কারোর সাথে রেস করা আর না করা দিয়ে অন্যের যোগ্যতা যাচাই হবে না, বুঝেছ? মীরা রায়ানের উত্তরে খুশি হলো, তবে মন মানছে না, তাই আবার পাল্টা প্রশ্ন করল, তাহলে মেয়ে মানুষের সাথে রেস করবেন না কেন শুনি? রায়ান, কারণ একটাই, আমার মেয়েদের সাথে জড়ানোর ইচ্ছা নেই। আর ছেলে মেয়ে রেস করলে সেটা যথেষ্ট আনফেয়ার হবে। রায়ান চৌধুরী আনফেয়ার গেম খেলে না। মীরা এই নিয়ে আর কথা বাড়াল না। কিন্তু ঠিক মতো বুঝতেও পারছেন না সে নিজে যেই রেসে অংশ নিয়েছে রায়ান আসলে সেটার কথাই বলছে কিনা। ঢাকায় একটা রেসই হয়, আর সামনের সপ্তাহে সেটাই হচ্ছে। মনের দ্বন্দ্ব আর পরিষ্কার হচ্ছে না। হঠাৎই রায়ান আর মীরার ফোন একসাথে বেজে উঠল। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো, তারপর দুইজনই ফোন ধরে একটু দূরে সরে গিয়ে কথা বলতে শুরু করলো। মীরার দিক। কলার, রেস আয়োজক কমিটির সদস্য, হ্যালো, আমি কি মিস্টার সাথে কথা বলছি? মীরা একটু থেমে গেল, অনেকদিন পর হঠাৎ রায়ান নামটা তার কানে বাজল। আসলে লুকিয়ে বাইক চালানোর জন্য মীরা নিজের নামের শেষের অংশটাকে ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছিল। এখন সে বাইক রাইডার রা হিসেবেই পরিচিত। জি হ্যাঁ, বলুন। কলার, আমি ঢাকা ন্যাশনাল স্ট্রিট রেসিং চ্যাম্পিয়নশিপ 2025-এর কোঅর্ডিনেটর বলছি। আপনাকে কনফার্মেশন দেওয়ার জন্য কল করা হয়েছে। আপনার বাইক ইয়ামাহা R15V3, রেজিস্ট্রেশন নাম্বার CTG 4521, চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে গেছে। রেসের জন্য সব ব্যবস্থা সম্পন্ন। মীরা, বাইক চলে এসেছে। ওকে ওকে, বুঝেছি। কলার, জি, রেসের তারিখ হচ্ছে 3রা অক্টোবর, শুক্রবার রাত 9টা, ভেন্যু ঢাকা আরবান সার্কিট। রেসের দিন রাত 8টার মধ্যে আপনাকে বাইকের কাগজপত্র ও লাইসেন্স সহ ভেন্যু অফিসে রিপোর্ট করতে হবে। মীরা, জি, বুঝতে পেরেছি। নোট করে নিলাম। ধন্যবাদ কনফার্ম করার জন্য। কলার, আপনাকেও ধন্যবাদ, মিশ্রা। শুভ দিন। ড্যাশ ড্যাশ ড্যাশ। রায়ানের দিক। কলার, হ্যালো, আমি কি মিস্টার রায়ান চৌধুরীর সাথে কথা বলছি? রায়ান, জি, বলুন। কলার, আমি ঢাকা ন্যাশনাল স্ট্রিট রেসিং চ্যাম্পিয়নশিপ 2025-এর কোঅর্ডিনেটর বলছি। আপনার রেজিস্ট্রেশন কনফার্মেশনের জন্য বাইকের তথ্য প্রয়োজন। দয়া করে মডেল আর রেজিস্ট্রেশন নাম্বার বলবেন। রায়ান, ওকে। আমার বাইক ডুকেটি পানিগেল বিচার, নাম্বার DHK 7896। কলার, ধন্যবাদ। আপনার নাম অফিসিয়ালি রেজিস্টার হয়েছে। রেসের তারিখ 3রা অক্টোবর, শুক্রবার রাত 9টা, ভেন্যু ঢাকা আরবান সার্কিট।
অনুগ্রহ করে রেসের দিন রাত 8টার মধ্যে কাগজপত্র ও লাইসেন্স সহ রিপোর্ট করবেন। রায়ান, ঠিক আছে। ধন্যবাদ। কলার, ধন্যবাদ, মিস্টার রায়ান। শুভ দিন। ফোনে কথা বলা শেষ করে রায়ান মীরা আবার কাছাকাছি এসে দাঁড়ায়, দুইজনেই খুব বেশি খুশি। রায়ান হঠাৎ মীরায়াকে হাসতে দেখে প্রশ্ন করল, কি হলো হৃদ পাখি? একটা ফোনেই এত খুশি? কে কল করেছিল? রায়ানের প্রশ্নের ধার ধারছে না মীরা, সে নিজের মতো তার বাইকটার কথা ভাবছে, কতদিন হলো ধরে নি এবার পারবে। মীরা কথায় এড়াতে পাল্টা প্রশ্ন করল, আপনিও তো খুবই খুশি। কে কল করেছিল শুনি? রায়ান হেসে বলল, তোমার সতীন। মীরা রেগে উঠে বলল, কি? কে কল করেছে? রায়ান আর মীরায়াকে না রাগিয়ে বলল, রেস ম্যানেজমেন্টের মেম্বার কল করেছিল বাইকের ইনফরমেশন কনফার্ম করতে। 3 অক্টোবর রেস ডেট। মীরা রায়ান তার সাথে একই রেসে অংশ নিয়েছে বুঝতে পেরে কাঁদতে শুরু করে। রায়ান হরবড়িয়ে মীরার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কি হলো বেবি? পানি খাবে? মীরা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না বলল। রায়ান মীরায়াকে শান্ত করে প্রশ্ন করল, হাটবার্ড, এইটা বাংলাদেশ, আমার প্রথম রেস, তুমি আমার সাথে যাবে আমাকে চিয়ার আপ করতে? মীরা হা হয়ে তাকিয়ে রইল রায়ানের মুখের দিকে, কিভাবে কি বলবে কিছুই বুঝতে পারল না। রায়ানের সাথে গেলে সে নিজে বাইক রেস কিভাবে করবে? আবার রায়হানকে মিথ্যে বলার পর বাইক রেসে গিয়ে ধরা পড়লে কিভাবে সামলাবে? রায়ান আবার মীরায়াকে প্রশ্ন করল, হৃদ পাখি যাবে? মীরা সোজা মাথা নেড়ে বলল, না না, আমি যাব না। আমার ভয় করে ওইসবে। আমি দেখতে পারি না। আপনিই যান। মীরা পরিস্থিতি সামাল দিতে কি বলল নিজেও বুঝল না। পরে নিজের বলা কথায় মাথায় বাড়ি মারল, কি বললাম, এইটা নিজেই তো রেস করতে যাচ্ছি, আবার এইসবে ভয় হয় বললাম। উফ খোদা, ধরা পড়লে আর রক্ষা নাই। তারপর মীরা ছাদে আর দাঁড়াল না, রায়ানকে সামনে থেকে সরিয়ে এক দৌড়ে নিচে নামল। রায়ান ও কিছু বলল না আর মীরায়াকে জোর ও করল না, কারণ বাইক রেস সত্যিই খুব বিপজ্জনক। মীরার ভয় পাওয়া আর না যাওয়াটাই স্বাভাবিক। রায়ান ও নিচে নেমে গেল নিজের ঘরে। আজ শুক্রবার, জুম্মার নামাজের সময় হয়ে আসবে একটু পরই, তাই বাড়ির সব ছেলেরা একসাথে মসজিদে যাবে। রায়ান, রুদ্র আর রায়হান চৌধুরী নিজেদের মতো তৈরি হচ্ছে আর রান্নাঘরে মীরা রামিলা চৌধুরীর কাজে সাহায্য করছে। জোহরের আজান দিয়েছে কিছুক্ষণ হলো, এর মধ্যেই বাড়ির পুরুষ সদস্যরা নামাজের জন্য সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেমেছে। ছেলেরা যাওয়ার পর মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। মীরা রান্নাঘরের কাজ শেষে সব খাবার টেবিলে সাজিয়ে রাখছিল। এমন সময় রায়ান সিঁড়ি দিয়ে নামে। ড্রয়িং রুমের খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মীরার চোখ আচমকা তার ওপর পড়ে। রায়ান সাদা পাঞ্জাবির ওপর হালকা সুগন্ধ ছড়ানো আতর মেখেছে, আধভেজা চুল পরিপাটি করে আঁচড়ানো। পাঞ্জাবির সরলতায় তার প্রশস্ত কাঁধ, লম্বা গড়ন আর ফর্সা গায়ের রং যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। শান্ত অথচ দৃঢ় উপস্থিতি যেন আলাদা এক আকর্ষণ বহন করছে। শুভ্রতায় সকল সীমা অতিক্রম করে ফেলেছে সেই দৃশ্য। মীরা মুহূর্তের জন্য থেমে যায়। এত কাছ থেকে তাকে এভাবে সাদায় দেখেনি কোনোদিন। চোখের ভেতরে এক ঝলক আলো খেলে যায়, অবাকের সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ধরনের টান অনুভব করে। নিজের অজান্তেই দৃষ্টি আটকে থাকে রায়ানের ওপর। সে মুহূর্তে মীরার মনে হয়, রায়ানকে এমনভাবে দেখলে তাকে এড়ানো অসম্ভব। মীরা হঠাৎ চোখ সরিয়ে নিয়ে রায়ানের সৌন্দর্যের বিদ্রূপ করল, বেডা মানুষের মতো থাকলেই তো হয়, এত সুন্দর হওয়া লাগে নাকি? রায়ান বুঝতে পারে মীরা তাকেই দেখছিল। সে মুচকি হেসে মীরার কাছে এসে ফিসফিস করে বলল, জুম্মা মোবারক, মাই হাটবার্ড। মীরা একটু সরে গিয়ে উত্তর করল, জি, জুম্মা মোবারক আপনাকেও। তারপরই আবার রান্নাঘরে চলে গেল। রায়ান ঠোঁট কামড়ে হাসল মীরায়াকে লজ্জা পেতে দেখে। পরক্ষণেই রুদ্র আর রায়হান চৌধুরী পাঞ্জাবিতে বাইরে আসেন। রায়হান চৌধুরী রায়ান আর রুদ্রর সাথে কোলাকুলি করে জুম্মার শুভেচ্ছা বিনিময় করে রান্নাঘরে রামিলা চৌধুরীর কাছে যান। সেটা দেখে মীরা ধীরে রান্নাঘর থেকে বের হয়ে যায় মুচকি হেসে। রায়হান চৌধুরী রামিলা চৌধুরীর কাছে গিয়ে বলেন, জুম্মা মোবারক আমার মহারানী। রামিলা চৌধুরী শুকনো মুখে উত্তর দেন, আপনাকেও জুম্মা মোবারক। তিনি আর তাকালেন না রায়হান চৌধুরীর দিকে। ড্রয়িং রুম থেকে মীরা, রায়ান আর রুদ্র সবটা দেখে মিটি হাসছে। রায়ান মীরার হাসি দেখে তাকে অস্বস্তিতে ফেলার জন্য বলে, এইসব দেখে এত মজা পাওয়ার কিছু নেই। আমি আমার আব্বুর মতো এত ধৈর্যশীল না। রাগ করে থাকা আমার সাথে চলবে না। মীরা আর চোখে তাকিয়ে বলল, আপনার সাথে রাগ করতে আমার বয়ে গেছে। তারপর পরি নিজের চোখ সরিয়ে নেয়। এইদিকে রান্নাঘরে রামিলা চৌধুরীকে রায়হান চৌধুরী বুঝতে লাগলেন, মহারানী আজকের দিনেও রাগ করে থাকবে। আমি কষ্ট পাচ্ছি, সরি তো বলেছি। রামিলা চৌধুরী নিজেও রাগ করে থাকতে চাননি আর। সংসার জীবন এমনি একটু রাগ অভিমান থাকে, তাই বলে কি স্বাভাবিক হবে না।
রামিলা চৌধুরী রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে তার আধাপাকা চুলগুলো একটু গুছিয়ে দিয়ে পাঞ্জাবিটা ঝেড়ে দিয়েই বললেন, দুই ছেলেদের নিয়ে অনেক বছর পর নামাজ আদায় করতে যাচ্ছেন। সাবধানে যাবেন আর সাবধানে আসবে। এখন যান, দেরি হয়ে যাবে। রায়হান চৌধুরী রামিলা চৌধুরীর রাগ চলে গেছে বুঝতে পেরে খুশি মনে ভেসে ওঠে, পাশাপাশি ড্রয়িং রুমের থেকেও রায়ান, মীরা, রুদ্র হাততালিতে ওঠে। সবাই খুশিতে আপ্লুত। এক অদ্ভুত সুন্দর শুক্রবার সকাল কাটল। ছেলেরা নামাজে যাওয়ার পর বাড়ির মেয়েরা ফ্রেশ হয়ে একসাথে নামাজ পড়ে নিল। রিমির বাড়ি। রিমি মাত্র নামাজ পড়ে উঠেছে। এর মধ্যেই তার ভাই বাড়িতে ঢুকে হট্টগোল শুরু করে। রিমি কিছু বলছে না, জানে কিছু বলে লাভ নেই। বাড়ির সব জিনিসপত্র মাটিতে ফেলে এক হুলস্থুল কাণ্ড করছে। রিমি বিছানার উপরে এক কোণে বসে হাঁটু মুড়ে কান্না করছে। তার ভাই তার পড়ার টেবিলের উপর থেকে সব বই খাতা ফেলে দিয়ে তার ব্যাগে কিছু খুঁজছে। তার পাশে ছড়ানো ছিটানো জামাকাপড়। কি রে মাগি, এই কয়দিন কি ভাতার জুটে নাই? ব্যাগে টাকা না কেন? কই উড়াই আইছস সব টাকা? রিমির ভাই জোরে রিমির ব্যাগটা ফ্লোরে আছাড় দিয়ে বলল। রিমি আটকে উঠল ভয়ে, কিন্তু এখন তার এইসব অপমান আর বিচ্ছিরি কথা সহ্য হচ্ছে না, তাই সাহস নিয়ে চেঁচিয়ে উঠল। মুখ সামলে কথা বলো। টাকাও আছে আর সাহসও আছে। আমি আর তোমাকে টাকা দিব না। নিজের প্রয়োজন নিজে মিটাও। টাকার দরকার পড়লে কাজ করো, না হয় ভিক্ষা করো। আমার কাছে তোমার উপরে নষ্ট করার মতো টাকা নাই। রিমির চেঁচিয়ে উঠা তার ভাইয়ের ইগোতে লাগলো। সে রিমিকে চুলের মুঠি ধরে বিছানা থেকে নামায়। রিমির ব্যথা ককিয়ে উঠে তার হাত ধরে থাকে। কি কইলি? তুই আমারে টাকা দিবি না? তুই টাকা দিবি না তো তোর দরকার কি আছে আমার? বাইরো এই বাড়িতে। এই বলে সজোরে এক থাপ্পড় মারে। রিমি ফ্লোরে গিয়ে পড়ল সোজা। এক নাগারে কেঁদে যাচ্ছে শুধু। আজ শুক্রবার, তার টিউশনি নেই। একটা কফি শপে প্রতিদিন লাইভ গান পারফর্ম করে, সেটারও অফ আজকে, যদিও এই ব্যাপারে কেউ জানে না। কারণ মেয়েদের এমন কাজ মানুষ খারাপ চোখে দেখে। মাসের শেষ প্রায়, হাতে টাকা নেই একদম। যা আছে সেটা তার নিজের হাত খরচ সর্বনিম্ন ধরে হলেও কম পড়বে। কি রে মাগি, কথা কানে যায় না নাকি? হয় টাকা বের কর আর নাইলে বাইরো এই বাড়িতে। রিমি কাঁদতে কাঁদতে নিজের ওড়না সামলে শুধু নিজের ফোনটা নিয়ে বের হয়ে গেল। এইটা প্রথমবার নয় যে তাকে টাকা না দেওয়ার জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এর আগেও অনেকবার এটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। টাকা সবসময় থাকতো না, যাই থাকতো সব তার ভাই জোর করে নিয়ে নিতে বলে, মাঝে মাঝে টাকা নিজের কাছে লুকিয়ে রাখত সালোয়ারের পকেট। আজও তাই করেছিল। নিজের এলাকা থেকে বের হয়ে সোজা ক্যাম্পাসের রাস্তায় আসে রিমি। একটা টঙের দোকানে বসে আছে চুপচাপ, চোখ ছলছল করছে কিন্তু কাঁদছে না। নিজের এলাকায় থাকলে লোকে হাজারটা কথা শোনাবে, ছেলেরা অসভ্যতামি করবে, তাই এই জায়গায় এসেছে আর এখানের রাস্তার মাঝে কাদার জোরটুকু নেই। রিমি কিছু বুঝতে না পেরে একবার ভাবল রুদ্রকে কল করবে, পরে আবার ভাবল কেন একটা মানুষকে নিজের জন্য বিব্রত করব। আমার কপাল খারাপ, এতে কারো দোষ নেই। রিমি রুদ্রর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতেই মীরার কথা মাথায় আসে তার। রিমি একটু শান্ত হওয়ার জন্যই কল করে মিরায়াকে। বস্তুত নিজের নেশাখোর ভাই আর প্রিয় বান্ধবী মিরায়াকে ছাড়া তার চেনা কেউই নেই। মীরা নিজের ঘরে বসেছিল, নামাজের পর একটু বিশ্রাম নিচ্ছে। বাড়িতে সবাই এলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া হবে। এমন সময় রিমির কল আসে। মীরা রিমির কল দেখেই খুশিতে ফোনটা রিসিভ করে। মীরা, হ্যালো রিমি। জান, কি করিস? জানিস তোকে আর ক্যাম্পাসটা কি মিস করছি আমি। আজ দেখা হলো না। কি করিস তুই? রিমি কষ্টে হেসে পলক ফেলতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। গলা সামান্য ভেঙে গেছে। সেভাবেই কথা বলার চেষ্টা করল। হ্যাঁ রে, আমিও খুব মিস করছি তোকে। আমি বসে আছি, একটু বাইরে এসেছি। মীরা বিছানায় উঠে বসল। কি, তুই একা ঘুরছিস? আমাকে বলতি আমিও বের হতাম। রিমি চোখের পানি মুছে বলল, আরে পাগল, ঘুরতে না বোর লাগছিল তাই বের হয়েছি। মীরা খুশি মনে বলল, বোর লাগছে তো আমার কাছে চলে আয়। একসাথে থাকলে আর বোর লাগবে না। এমনিতেই আমার ভালো লাগছে না। রিমি একটু কাঁদো কাঁদো মুখ হেসে বলল, তোর ভালো লাগছে না কেন? তোর তো ছোট বোন আছে। তোর আদরের বনুর সাথে থাক। মীরা একটু রাগী ভাব নিয়ে বলল, আরে বনুও বাইরে গেছে আর বান্ধবীর সাথে। কি উপন্যাস পড়ার মধ্যে যে পড়েছে ও কি বলবো। কিছু টাকা পেলেই বা কিনতে চলে যায়, আবার কিনার 2 দিনের মাথায় পড়ে শেষও করে ফেলে জানিস। আর এই দিকে আসল বই পড়ার সময় তার মাথায় কিছু ঢুকে না। রিমি এবার সত্যি হেসে ফেলল, ও আচ্ছা এই ব্যাপার। থাক, বাচ্চা মেয়ে ছেড়ে দে, যদি উপন্যাস পড়ে মজা পায় সমস্যা কি, খারাপ কিছু তো না। মীরা মুখ বাঁকিয়ে মনে মনে বলল, কি ধরনের উপন্যাস পড়ে সেটা তো আর বলিনি বলে আর বাচ্চা মনে হবে না তোর ওকে। মীরা কথা পাল্টে রিমিকে এক প্রকার জোর দিয়ে বলল, রিমি জান আমার, চলে আয় না আমার বাড়ি প্লিজ। রিমি একটু ভাবলো, এইভাবে আর কতক্ষণই বা বাইরে থাকবে।
আবার এমন অবস্থায় মীরার বাড়িতে গেলেও তো খারাপ দেখায়। রিমি মীরার কথায় দ্বিধায় পড়ে গেল। তারপর না বলার ভাব নিয়ে অজুহাত দিতে বলল, না রে জান, আমি বাড়ির জামাকাপড়েই বের হয়েছি। এইভাবে কিভাবে আসবো বল? অন্যদিন যাব ঠিক আছে। রাগ করিস না। মীরা এবার জোর দেখিয়ে বলল, না ঠিক নেই। বলেছি আসতে মানে আসবি। না হলে সত্যি রাগ করব। তোর সমস্যা হলে বাড়িতে এসে আমার কোনো জামা পরে নিস তুই, আমি তো একই রকম, সমস্যা হবে না। আমি লোকেশন দিচ্ছি, তুই আয় কেমন? বাই। এই বলে মীরা ফোন কেটে দিল। রিমি এখনো ভাবছে যাওয়া ঠিক হবে কিনা। আবার বাইরে থাকাও তার মন মানছে না। মীরা ফোনটা কেটেই চৌধুরী বাড়ির ঠিকানা পাঠিয়ে দিল। রিমিও আর কোনো রাস্তা না পেয়ে একটা রিকশা করে রওনা দিল। প্রায় 20 মিনিট পর মীরা দৌড়ে নেমে আসে নিচে। রিমি চলে এসেছে। দরজা তাড়াতাড়ি খুলে দিয়ে রিমিকে জড়িয়ে ধরল। এত তাড়াতাড়ি কিভাবে চলে? হেলি বাড়ি তো বেশ দূরে। আমি ভেবেছিলাম সময় লাগবে। রিমি একটু শান্ত ভাব নিয়ে মীরায়াকে জড়িয়ে ধরে বলল, আজ শুক্রবার তো, তাই রাস্তা ফাঁকা ছিল। মীরা রিমির হাত ধরে ভিতরে নিয়ে আসতেই রিমির চোখ প্রায় ছানা বড়া হয়ে গেল। চৌধুরী বাড়ি এত বড় আর সুন্দরভাবে সুসজ্জিত হবে সে ভাবেইনি। রিমি একটু চোখ ঘুরিয়ে সবটা দেখে নিল। চোখে অন্য রকম মুগ্ধতা। মীরা, কিরে কোথায় হারিয়ে গেলি? রিমি মীরার দিকে তাকিয়ে বলল, তোর বাড়ি অনেক সুন্দর মীরা, সেটাই দেখছি। মীরা হেসে মুখ চেপে বলল, আমার বাড়ি না এটা, রায়ান আর রুদ্র ভাইয়ার বাড়ি। আমি তো শুধু থাকতে এসেছি। রিমি ভুলে মুখ ফুসকে বলে ফেলল, রায়ান ভাইয়ার বাড়ি আর তোর বাড়ি কি আলাদা হলো নাকি একই তো? মীরা আর চোখে তাকিয়ে বলল, কি বললি তুই, কাদের বাড়ি এক? রিমি জিভ কামড় দিয়ে মুখ বন্ধ করে ইশারা করল মীরার দিকে, যে ভুলে বলেছে। আর মনে মনে ভাবছে কি এক গোলক ধাঁধা। নিজের শ্বশুর বাড়িতে থেকে সেটাকে নিজের বাড়ি বলতে পারছেন না মেয়েটা। মীরা তারপর স্বাভাবিক হয়ে রিমিকে তার রুমে নিয়ে যাবে এমন সময় রামিলা চৌধুরী নিজের ঘর থেকে বের হন। মীরা রামিলা চৌধুরীকে দেখতে পেয়ে রিমিকে টেনে উনার সামনে নিয়ে বলা শুরু করল, দেখ মামুনি, বাড়িতে মেহমান এনেছি। ও রিমি আমার একমাত্র বান্ধবী। রিমির দিকে আঙুল তুলে রামিলা চৌধুরী হাসি মুখে রিমির দিকে তাকাতেই রিমি হকচকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুনি। না মানে সরি আন্টি। রামিলা চৌধুরী মৃদু হেসে রিমির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, তুমি আর মীরার তো একই। মামুনি ডাকো, সমস্যা নেই মা। ভারী মিষ্টি নাম তোমার। রিমির চোখ একটু ছলছল করল। অনেক দিন পর তার সাথে এত মমতা নিয়ে কেউ কথা বলল, আবার মাথায় আদর করল। রিভিও হেসে বলল, থ্যাংক ইউ মামুনি। এমন অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। একটু অদ্ভুত অস্বস্তিতে হেসে রামিলা চৌধুরী রিমির কাছে এসে কান ধরে শাসনের সুরে বললেন, আবার কেমন ধারা কথা? যখন ইচ্ছে তখন আসবে। নিজের বাড়ি মনে করো। ওকে। রিমি রামিলা চৌধুরীর আদরের শাসনে অবাক হলেও তার মনে অন্যরকমের শান্তি অনুভব হলো। মীরা একটু মুখ বাঁকিয়ে বলল, ও বাবা, এক মুহূর্তেই এত আদর? শুন রিমি, আমার আদরে ভাগ বসাবি না। এখন তো মনে হয় খালি কেটে কুমির রাখলাম। রামিলা চৌধুরী আর রিমি হেসে উঠল মীরার কথায়। রিমি মীরাকে জ্বালাতে বলল, মামুনি এক কাজ করুন, মীরাকে ত্যায্য করে আমাকে মেয়ে করে নিন। মীরা মুখ ফুলিয়ে নিল। রামিলা চৌধুরী আবারও হেসে রিমি আর মীরা দুজনকে বুকে টেনে নিলেন। রিমি মীরা দুজনেই দুষ্টু হেসে উঠল। ভালোই বুঝতে পেরেছে যে দুজনই মজা করছিল একজন অন্যজনের সাথে। তারপরই মীরা রিমিকে নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের একটা কুর্তি দেয় পরার জন্য। রিমি একটু হাত মুখ ধুয়ে সেটা পরে নেয়। আর তারপর রিমি মীরার ঘরেই বসেছিল। হঠাৎ মীরা বলল, রিমি চল, তোকে বাড়িটা ঘুরে দেখাই। তোর ভালো লাগবে। ছাদটা অনেক সুন্দর, ওইখানে চল। রিমিরও আর ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই মীরার প্রস্তাবে রাজি হয়ে যায় সে। তারপরই মীরা রিমির হাত ধরে ঘরে থেকে বের হয়। সেই সময়ই রামিলা চৌধুরী মীরায়াকে ডাকেন, মীরা, মীরা মা, একটু এই দিকে আয় তো। দেখো না এই মিক্সিটার কি হলো, চলছে না। মীরা রামিলা চৌধুরীর ডাকে শুনে রিমির দিকে তাকিয়ে বলল, রিমি তুই যা, আমি মামুনি কেন ডাকলো শুনে আসছি। এই দিকে থেকে সোজা যাবি, একদম সোজা যেই ঘরটা আছে তার পাশেই ছাদে যাওয়ার সিঁড়ি। তুই যা কেমন, আমি একটু পর আসছি। রিমি মাথা নেড়ে হ্যাঁ বলল। সাথে সাথে মীরা দৌড়ে নিচে গেল। রিমি একাই ছাদে যাওয়ার জন্য আগালো। ছাদের সিঁড়ির পাশের একদম সোজা রুমটাই রুদ্রর। রিমি ছাদে যাওয়ার পথে রুদ্র ওর রুমের ফাঁকা দরজার মধ্যে দিয়ে বিছানার উপরে একটা গিটার দেখতে পেল। রিমি নিজের একজন গিটারিস্ট। ছোটবেলায় নিজের তাগিদেই গিটার চালানো শিখেছিল পাড়ার বড় আপু থেকে। আর গানের গলা ভালো থাকায় এখন সেটা কাজে লাগিয়েই একটা কফি শপে লাইভ গান পারফর্ম করে। রিমি গিটার দেখে একটু কৌতূহলী হয়ে দরজা ঠেলে ভিতরে পা রাখতেই বুঝতে পারল ভেতরে কেউ নেই।
সে পা টিপে টিপে রুমটাতে ঢুকে আশেপাশে না দেখে সোজা গিটারটা হাতে নিয়ে দেখতে থাকলো। রিমির নিজের ব্যক্তিগত কোনো গিটার নেই, তাই গিটার তার শখের জিনিসের মতো, যেটা শখই রয়ে গেছে। কফি শপ থেকে গিটার প্রোভাইড করা হয় গান গাওয়ার জন্য। একা ঘরে একটা গিটার হাতে পাওয়া থির জন্য লটারি পাওয়ার সমান। রিমি না চাইতেও রুদ্রর বিছানায় বসে রুদ্র গিটারটা একটু টুনটান শব্দ তুলে বাজিয়ে দেখতে লাগলো। নিচে মীরা রামিলা চৌধুরীর কাছে গিয়ে দেখলো মিক্সার মেশিন চলছে না। মিক্সিতে একটা চালের জানা আটকে গেছিল, তাই বন্ধ হয়ে গেছিল। মীরা মিক্সিটা আবার ধুয়ে এনে দেওয়ার পর আবার চলতে শুরু করে। রামিলা চৌধুরী এখন তো বেশ চলছে। তখন কি হয়েছিল কে জানে। মীরা চাল গুঁড়ো করছিলে না, একটা দানা ভিতরে আটকে গিয়েছিল, তাই চলছিল না। এখন ঠিক আছে সব। হঠাৎ বাড়িতে রায়ান, রুদ্র আর রায়হান চৌধুরী প্রবেশ করে। নামাজ শেষ তিনজনই বাড়ি ফিরে তাগাদা দিতে শুরু করলো। খাওয়ার জন্য। রায়হান চৌধুরী কি গো মহারানী, খাবার দেবে না নাকি? রুদ্র, আম্মু জলদি খাবার দেও তো, খুব খিদে পেয়েছে। রায়ান, হ্যাঁ আম্মু খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি। সবার সাথে মীরাও সুর মিলিয়ে বলল। মামুনি, আমারও পেটে ইঁদুরের বাচ্চাগুলো লাফাচ্ছে। রায়ান মীরার কথা শুনে চোখ বাঁকিয়ে তাকালো। বিড়াল ছানার মা হয়ে আসমেটেনি নাকি? এখন আবার পেটে ইঁদুরের বাচ্চা। রুদ্র, রায়হান চৌধুরী আর রামিলা চৌধুরী হেসে উঠল। মীরা একটু লজ্জায় পড়ে গেল। মীরা রেগে গেল, রায়ানের উপর জেদ করে খাবেন না এই ভেবে বলল। মামুনি, আমি খাবো না। পেটের ইঁদুরের বাচ্চাগুলো মরে গেছে মাত্র। তোমার ছেলেকে বলো চিন্তা না করতে। আর আমি আমার ঘরে গেলাম। এই বলে মীরার রাগে নিজের ঘরে চলে গেল সিঁড়ি বেয়ে। এই দিকে রিমিকে যে ছাদে যেতে বলেছে তার হুঁশ নেই। চুপচাপ নিজের ঘরে চলে গেল। এইদিকে রায়ানের দিকে তাকিয়ে আছে রায়হান আর রামিলা চৌধুরী। রায়ান তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হয়েছে? এইভাবে কি দেখছো তোমরা? রায়হান চৌধুরী চেঁচিয়ে বললেন রামিলা চৌধুরীকে। রামিলা, এইটা আমার ছেলে না। হসপিটালে চেঞ্জ হয়ে গেছে আমি নিশ্চিত। রামিলা চৌধুরী পাত্তা দিলেন না। তবে রায়ান বলল, মানে কি? আমি তোমার ছেলে না মানে? রায়হান চৌধুরী আবার চেঁচিয়ে বললেন, হাদারাম, বউ রাগ করে খাবেন না বলল তোর কানে যায়নি? আমার বৌমা খেতে না নামলে তুইও খেতে পাবি না। রায়ান হা হয়ে রইল। সে আসলে বুঝতে পারেনি মীরা সত্যি সত্যি খাবেন না বলে রাগ করেছে। বাবার কথায় আর কিছু না বলে সিঁড়িতে উঠতে উঠতে শুধু বলল, আম্মু, আমার বউ না খেয়ে থাকলে আমি খাবো, এটা কেন মনে হলো তোমার বরের? আমি আমার বউকে নিয়ে নামছি, খাবার টেবিলে দেও। রায়হান চৌধুরী আবার চেঁচিয়ে বললেন, রামিলা, তোমার ছেলের ব্যবহার দেখেছ? নিজের মাকে নিজের বাবার ব্যাপারে বলতে আম্মুর বর টকমা ব্যবহার করছে। ওকে তো আমি। চুপ করবেন আপনারা। রামিলা চৌধুরীও চেঁচালেন। এর মাঝেই রুদ্র বলে উঠল, ধুর, তোমরা চেঁচাও, আমি আমার ঘরে গেলাম। খাওয়ার সময় অরলে ডাক দিও। এই বলে রুদ্র নিজের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে রায়হান চৌধুরীও আর দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন। এইদিকে রামিলা চৌধুরী সবার অবস্থা দেখে শ্বাস ছেড়ে বললেন, সব জেদওয়ালা আল্লাহ আমার কপালে দিছে। যেমন বাপ তার তেমন ছেলে, আবার ছেলে বউ পাইছে অমনি একবারে ঠিক আছে। মীরার রুম। মীরা রাগ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। রায়ান রুমের ভিতরে ঢুকেছে অনুমতি ছাড়াই। মীরা সেটা ভালোই বুঝেছে। মীরা জানত রায়ান ঠিক আসবে, তাই ইচ্ছে করেই দরজা লাগায়নি। মীরা নিজের পিছনেই রায়ানের উপস্থিতি টের পেয়ে বলল, আমি খাবো না। আমাকে খাওয়ার জন্য ডাকার ব্যর্থ চেষ্টা করতে হবে না। রায়ান একটু হাসল মীরার বাচ্চাদের মতো রাগ করা দেখে। রায়ান মীরার পিছনে তার বুকের সাথে মীরার পিঠে স্পর্শ করে দাঁড়ায়। মীরা হঠাৎ পেতে উঠে রায়ানের স্পর্শে। মীরা সাথে সাথে পিছনে ঘুরতেই রায়ানের বুকে বাধা প্রাপ্ত হয়ে নিয়ন্ত্রণ হারায়। রায়ান মীরার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মীরা আকস্মিকতায় চোখ টিপে বন্ধ করে নেয়। রায়ান মুগ্ধ দৃষ্টিতে তার বউকে ভয় পেতে দেখতে লাগলো। মীরা নিজেকে রায়ানের বুকে আবিষ্কার করে রায়ানের দিকে মুখ উঁচু করে তাকায়। রায়ান মীরার দিকে চোখ মারে দুষ্টামি করে। মীরা হঠাৎই রায়ানের হাতের বাঁধন থেকে ছাড়া পেতে নড়তে থাকে। রায়ান বিরক্ত হয়ে মীরায়াকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমের ভিতরে গিয়ে বিছানায় ফেলে দিল মীরায়াকে। মীরা ভয় সেটিকে গেল। হালকা পা কুঁচকে নিল সে। রায়ান বিছানায় উঠে মীরার কাছে গেল। মীরা নিজের ওড়না ভালো করে জড়িয়ে বলল, কি হচ্ছেটা কি? রায়ান গম্ভীর মুখে জিজ্ঞেস করল। কিছু হচ্ছে না, এখনো পর্যন্ত সমস্যাই এইটা। যাই হোক, খেতে যাবে কি না বলো। মীরা নিজের জেদ ধরে রাখল। না, আমি যাব না। বললাম না, পেটের ইঁদুরের বাচ্চাগুলো মরে গেছে। এখন খিদে নেই। রায়ান ঠিক আছে বলেই বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। মীরা রায়ানের দরজা লাগানো দেখে আরো ভয় পেয়ে বলল, কি করছেন? দরজা লাগাচ্ছেন কেন? রায়ান মীরার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বিছানার দিকে এগিয়ে এসে বিছানার উপরে উঠল। আবার
মীরা আরো একটু পিছিয়ে গেল নিজের অবস্থান থেকে। রায়ান আরো মীরার দিকে আগাতেই মীরা বলল, কি কি করতে চাইছেন আপনি? রায়ান হেসে মীরার গালে হেসে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তুমি তো বললে ইঁদুরের বাচ্চাগুলো মরে গেছে, তাই খিদে নেই, রাইট? মীরা মাথা নেড়ে বলল, হুম। রায়ান অন্য পাশের চুল সরিয়ে নিয়ে মীরার মুখ নিজের দুহাতের মাঝে নিয়ে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এখন তোমার লজিক অনুযায়ী যদি পেটে ইঁদুরের বাচ্চার বদলে মানুষের বাচ্চা থাকে তাহলে তো আরো বেশি খিদে পাবে, তাই না হাটবার্ড? মীরা রায়ানের কথা শুনে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মানে কি বলতে চাইছেন? রায়ান হালকা হেসে আবারও ফিসফিস করল, বিশ্বাস করো বেইবো, ইঁদুরের বাচ্চার তুলনায় মানুষের বাচ্চার বেশি খিদে পায়। আর ইঁদুরের বাচ্চাগুলোর মতো এক মুহূর্তের জন্মে না অনেক হার্ডওয়ার্ক করতে হয়। মীরার শরীর কেঁপে উঠল। মীরা রায়ানের থেকে সরতে যাবে তখনই রায়ান মীরার হাত টেনে ধরল। মীরা হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। রায়ান আবার প্রশ্ন করল, খেতে যাবেন নাকি খিদে পাওয়ার অপেক্ষায় মানুষের বাচ্চা জন্ম দেওয়ার ইচ্ছা আছে? আই এম ইন্টারেস্টেড ইন বুক, বেইবো। চুজ ওয়াইজলি। মীরা তাও জেদ ধরে বলল, হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে, আমি যাব না বলেছি তো, শুনতে পাননি? রায়ানও হার মানবার পাত্র না, ওকে বেবি ফাইন, হোয়াট এভার ইউ সে, বলেই পাঞ্জাবি খোলার জন্য উদ্যত হয়। মীরা পরিস্থিতি বেগতিক দেখে ভয় পেয়ে রায়ানের হাত ধরে ফেলে পাঞ্জাবি খুলতে বাধা দিয়ে একনাগারে বলতে থাকল, যাব যাব, আমি যাচ্ছি খেতে, থামুন প্লিজ। রায়ান থেমে গিয়ে হতাশায় শ্বাস ছেড়ে বলল, ধুরুবাল, আজকের দিনটা অন্তত জেদ ধরে থাকতি, বেশি না 1 ঘন্টা জেদ ধরে থাক, সেটাই যথেষ্ট হবে, প্লিজ হাটবার্ড। মীরা হতবাক হয়ে ভাবছে, এই লোকের কি সত্যিই লজ্জা নেই নাকি? কি আবদার করছে এইসব? আল্লাহ আমাকে বাঁচাও, এই ভেবে মনে শক্তি জোগাল সে। মীরা রায়ানের হাত ছেড়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, কিসের জেদ? আমার খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে ইঁদুরের বাচ্চাগুলো আবার বেঁচে উঠেছে, আমি খেতে গেলাম। মীরা দরজার দিকে যাওয়ার আগেই রায়ান মীরার হাত টেনে নিজের বুকের এনে ফেলে মীরাকে। রুদ্রর রুম। রুদ্র নিজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো আনুমানিক 10 মিনিট হয়েছে। পা এক জায়গায় টিকে আছে, শ্বাসকলায় আটকে আছে, চোখের পলক পড়ে নারাজ, কেননা এক অদ্ভুত দৃশ্য তার সর্বাঙ্গ স্থির করে দিয়েছে। রিমি রুদ্রর গিটারটা কোলে নিয়ে আপন মনে বাজিয়ে গুনগুন করছে, তাকে কেউ দেখছে তার সেই ব্যাপারে কোনো পাত্তা পাওয়া যায়। অন্যদিকে রুদ্র এক পলকে দেখে যাচ্ছে রিমিকে, তার মনে অন্য এক দ্বন্দ্ব, আমি কি দিনে দুপুরে স্বপ্ন দেখছি? রিমি এখানে আসবেন কেন? আর আমার ঘরেই বা কেন? এমন পরিস্থিতিতে তাকে দেখব, আমার নিজেকে জাগানো উচিত, কিন্তু কিভাবে? আমার যে ইচ্ছে করছে না। রুদ্র রিমির কল্পনা করছে, ভাবতে থাকে। কিন্তু রিমি একসময় নিজের থেকেই গিটার বাজানো বন্ধ করে দেয়। হঠাৎ তার চোখ দরজার ওই পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রর দিকে যায়। রিমি অপরাধ বোধে তাড়াতাড়ি গিটারটা বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে পড়ল। রুদ্র ও রিমির শারীরিক প্রতিক্রিয়া দেখে নিজের কল্পনা ভেদ করে বাস্তবে বুঝল এটা রিমি। রুদ্র কি বলে সামলাবেন না বুঝেই বলল, ওয়েট ওয়েট ওয়েট, প্যানিক করবেন না প্লিজ, না হলে আমি প্যানিক করে যাব। রুদ্রর কথায় রিমি হেসে ফেলল, জি ঠিক আছে, আমি শান্ত আছি, আপনিও শান্ত থাকুন। রুদ্র নিজেকে শান্ত করে রিমিকে একবার দেখে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি সত্যি এখানে? না মানে সত্যি এই বাড়িতে, আমার ঘরে? রিমি রুদ্রর কথায় একটু লজ্জায় পড়ে গেল। কি বলবে তা ভাবতে থাকলো। আসল সত্যি বলবে, তার ভাইয়ের ব্যাপারে, না শুধু মীরা ডেকেছে তাই বলবে? রুদ্র রিমির দিকে তাকিয়ে আছে। রিমি রুদ্রকে তাকিয়ে থাকতে দেখে শুধু মীরার ব্যাপারেই শুধু বলল, জি সত্যি, আসলে মীরা ফোন করে ডাকলো তাই আর কি। আর আপনার ঘরে আসার ব্যাপারটা আসলে? রুদ্র, সেটা নিয়ে বলতে হবে না, ভালো করেছেন এসেছেন। রিমিকে বলা শেষ করতে না দিয়েই, রিমি জি। রুদ্রর তার ঘরে আসা নিয়ে কোনো প্রশ্ন না করে আরো ভালো করেছে বলায় অবাক হয়ে। রুদ্র নিজের কথার পেতে পড়ে বলল, ভালো করেছেন মীরার কথায় এই বাড়িতে ঘুরতে এসে। বাই দ্য ওয়ে, আপনি বেশ ভালো বাজাতে পারেন, গিটারের দিকে ইশারা করে। রিমি একটু লজ্জা পেয়ে আমতা আমতা করল, জিউই আর কি। আমি যাই, মীরা হয়তো অপেক্ষা করছে আমার। রুদ্র থাকুন। না মানে? মীরা ভাবিত। রিমি রুদ্রর কথা না শুনে এক দৌড়ে ছাদে যায়, কিন্তু পুরো ছক খুঁজেও মীরায়াকে কোথাও না পেয়ে একটু রেগে ছাদ থেকে আবার নামতে নামতে বলে, মীরার বাদশি, আমাকে ছাদে যেতে বলে ঘরে বসে আছে, দাঁড়া পেয়ে নেই। এই বলে ছাদ থেকে সোজা মীরার ঘরের দিকে যায়। মীরার রুম। রায়ান মীরায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে মীরার মুখ একটু উঁচু করে ধরে নিজের মুখের সামনে। মীরা চোখ বন্ধ করে আছে। অদ্ভুত এক লজ্জায় চোখ যেন চেয়েও খুলতে পারছেন না সে। রায়ান মীরায়াকে তাকে ছাড়ানোর চেষ্টা বা কাছে আসতে বাধা দিতে না দেখে একটু হেসে মীরার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়।
মীরা কেঁপে উঠে রায়ানের বুকের উপরে হাত রেখে পাঞ্জাবি খামচে ধরে। রায়ান এবার মীরার সারা মুখে আবেশে চুমু খায়, প্রথমে ডাক গালে, তারপর বাম গালে, পরে নাকে, থুতনিতে। মীরার ভিতর বাহির সমস্ত অস্তিত্ব নড়ে উঠল। ধীরে ধীরে যেন এক সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছে, অথচ সাঁতার কেটে পার হওয়ার বিন্দু মাত্র ইচ্ছাটুকু নেই। রায়ান মীরার স্থিরতার মাঝে অস্থিরতা বুঝতে পারল, তবে সে নিজেও নিরুপায়। বউয়ের থেকে বউ চায়নি বলে দূরে থাকা সম্ভব করতে পারলেও বউকে কাছে চাইতে দেখে দূরে থাকা অসম্ভব। রায়ানের মাথায় শত চিন্তার ভিড় আসার পর তার একটাই উপায়, মাথায় হেলো, যা হবে দেখা যাবে। রায়ান মীরার অনবরত কাঁপতে থাকা গোলাপি ঠোঁটগুলোর দিকে তাকিয়ে নিজের বোধগম্যতায় আর নিয়ন্ত্রণ হারালো। রায়ান আগু পিছু চিন্তা না করে মীরার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে, এমন সময় দরজায় জোরে শব্দ হয়, ঠাস ঠাস। রায়ান মীরার অনবরত কাঁপতে থাকা গোলাপি ঠোঁটগুলোর দিকে তাকিয়ে নিজের বোধগম্যতায় আর নিয়ন্ত্রণ হারালো। রায়ান মীরার কাঁপতে থাকা ঠোঁটের দিকে ঝুঁকে এসেছিল। তার ভেতরে যেন এক সুনামি চলছে। চোখের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে ছুঁয়ে নেওয়ার আকাঙ্ক্ষা তার ধমনীতে রক্তের মতো বইছে। তার চোখে এক ধরনের তৃষ্ণা, এক ধরনের জেদ, আজ আর কিছুতেই নিজেকে থামাতে পারবে না। রায়ান আগু পিছু চিন্তা না করে মীরার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে, এমন সময় দরজায় জোরে শব্দ হয়, ঠাস ঠাস। দরজার বাইরে যেন কেউ বেশ জোরে ধাক্কাচ্ছে। মুহূর্তেই ঘরের ভেতর জমে ওঠা আবহাওয়া ছিন্নভিন্ন হয়ে গেল। দরজার শব্দে জনি হঠাৎ চমকে উঠল। মীরার মুখে অস্বস্তি আর ভয়ের মিশ্র ছাপ, সে ঠোঁট কামড়ে নিল, যেন সামনের ঘটনার ব্যাখ্যা খুঁজছে। মীরার বুকের ভেতর যেন বজ্রপাত হলো, চোখ বড় বড় হয়ে গেল, আর মুখে এক অজানা ভয়ের ছাপ ছড়িয়ে পড়ল। মুহূর্তেই সবকিছু ভেঙে পড়ল। মীরার বুক কেঁপে উঠছে, ঠোঁট কাঁপছে, গাল টকটকে লাল হয়ে উঠেছে। রায়ান দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। রাগে তার চোখ লালচে, নিঃশ্বাস ভারী। রায়ান রাগে ফুঁসে উঠল। চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে জ্বালা, আর ঠোঁট থেকে বেরিয়ে এলো গর্জন মিশ্রিত অভিমানী কথা। শালা, একটা মুহূর্ত আমার নিজের হয় না। সবকিছু ঠিক মুহূর্তে নষ্ট হয়ে যায়। আল্লাহ, আজ এতটা কাছে এসে কি এমন চেয়েছি, তাও ভাগ্য কেন আমার সঙ্গে প্রতিদিন প্রতারণা করে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, যেন ভেতরে জমে থাকা আগুন হঠাৎ ছিঁড়ে বেরিয়ে আসছে। মীরা এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকাতেও পারল না। মাথা নত করে বুক কাঁপতে কাঁপতে ভাবছে, আমি কি করতে যাচ্ছিলাম? এটা ভুল, আমি তো এমন নই। কি হয়ে গেছে আমার? তার গাল জ্বলছে লজ্জায়, ঠোঁট শুকিয়ে গেছে অপরাধবোধে। মীরা ভয় আর লজ্জার মিশ্র অনুভূতিতে হঠাৎ রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চোখ বুজে ফিসফিস করে উঠল, না না, এটা ঠিক না। আমাদের আমাদের এমন করা উচিত না। কথাটা বলেই দৌড়ে দরজার দিকে ছুটল। দরজা খুলে যেতেই সামনে রিমিকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে রিমি। রিমি ভুরু কুঁচকে অবাক দৃষ্টিতে বলল, কি রে, দরজা লাগিয়ে কি করছিলি? ছাদে এলি না কেন? তোকে খুঁজে এলাম ছাদে। মীরা এক মুহূর্তের জন্য স্তব্ধ, তারপর বুক ধরফর করতে করতে আচোখে ঘরের ভেতর তাকালো। রায়ান এখনো ঠাক দাঁড়িয়ে আছে, চোখ জ্বলে উঠছে রাগে, ঠোঁট শক্ত করে চেপে রাখা। তার চোখের সেই দৃষ্টি যেন মীরায়াকে বিদ্ধ করছে। কেন? প্রশ্নে রিমি রায়ানের দিকে তাকিয়ে বুঝে ফেলল, সে হয়তো ভুল সময়ে এসেছে। তার মুখে অনুশোচনার ছাপ ফুটে উঠল, মৃদু স্বরে বলল, সরি, আমি বুঝিনি। আমি বোধহয় ভুল সময়ে এসে পড়েছি। কিন্তু মীরা রিমিকে আর কিছু বলতে দিল না। দ্রুত রিমির হাত ধরে টেনে নিল। চল এখান থেকে, নিচে যাব। সে যেন পালাচ্ছে, যেন ঘরের সেই আবহাওয়া আর রায়ানের চোখ থেকে বাঁচতে চাইছে। পেছনে মীরার ঘরের দরজা আধখোলা রয়ে গেল। রায়ান নিঃশ্বাস ভারী করে বিছানায় থপাস করে বসে পড়ল। তার মুঠো শক্ত, চোখ লালচে। নিজেকেই উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তটা এত কাছে ছিল, তবুও পেলাম না। সবকিছু হাতছাড়া হয়ে গেল আবারও। আমি শুধু চাইছিলাম আমার বউটাকে আমার করে নিতে, একটুখানি ছুঁয়ে দিতে। কিন্তু না, আমার রব, চারপাশের মানুষ, পরিস্থিতি, সময়, সব সব আমার বিরুদ্ধে। কেন নন? সে হাত মাথার চুলে চেপে ধরল, মাথা নিচু করে ভারী নিঃশ্বাস ফেলল। তার বুক জ্বলছে অপ্রাপ্তি আর তৃষ্ণায়, আর চোখে জমে আছে রাগে ভেজা আকাঙ্ক্ষা। সে বিছানায় বসে চোয়াল শক্ত করে জানালার দিকে তাকিয়ে রইল। ডাইনিং টেবিল সাজানো। টেবিলের চারপাশে বসেছেন রামিলা চৌধুরী, রায়হান চৌধুরী, রুদ্র, মীরা আর রিমি। খাবার পরিবেশন করা হয়েছে, কিন্তু কারো মন ঠিক নেই। হঠাৎ সব নিস্তেজ হয়ে পড়েছে। টেবিলে মীরার পাশের রায়ানের আসনটা ফাঁকা। বারবার সবার চোখ সেদিকেই চলে যাচ্ছে। মীরা মাথা নিচু করে বসে আছে, আঙুল দিয়ে তার ওনা কোচলাচ্ছে।
চোখ তুলতে পারছে না কারো দিকে, যদিও একটু আগের ঘটনার সম্পর্কে কারো কোনো ধারণা নেই, তবুও তার ভিতরের অপরাধবোধ তাকে লজ্জিত করছে নিজের চোখে। ভেতরে ভেতরে তার বুক ধুকধুক করছে। এখনো নামছেন না কেন উনি? খাবে না? আমার দোষেই কি এমন হলো? রামিলা চৌধুরী চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে মীরার অস্বস্তি বুঝতে পারেন, কিন্তু কারণ অজানা। ছেলে কি কি করতে পারে সেটা তার জানা অজানার সীমা লঙ্ঘিত। রামিলা চৌধুরী হঠাৎ মৃদু স্বরে বললেন, মীরা, রায়ানকে দেখেছিস? ও নামছে না কেন? মীরার বুক কেঁপে উঠল। সে সামান্য মাথা তুলল, চোখের কোণ রামিলার দিকে গিয়ে থেমে গেল, তারপর আবার নিচু হয়ে গেল দৃষ্টি। ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ঠিক তখনই শক 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 সিঁড়ি বেয়ে নামার শব্দ। সবার দৃষ্টি একসাথে সেদিকে ঘুরল। রায়ান ধীরে ধীরে নামছে, কিন্তু এখন তার গায়ে আর একটু আগেও পরে থাকা সেই আরামদায়ক পাঞ্জাবি নেই। পরিপাটি ফর্মাল ড্রেস, সাদা শার্ট, কালো ব্লেজার, প্যান্ট, নিখুঁতভাবে বাঁধা টাই। একেবারে দৃঢ় আর পরিপূর্ণ কর্পোরেট ব্যক্তিত্ব। রুদ্র চোখ কুঁচকে অবাক হল। রামিলা চৌধুরীর ভুরু সামান্য কুঁচকে গেল। রায়হান চৌধুরীও তাকালেন, তবে মীরা নিঃশ্বাস আটকে রাখল, সাহস করে তাকালো না তার দিকে। রায়ান এক ঝলক সবার দিকে তাকালো, কিন্তু মীরায়াকে বাদ দিয়ে। তারপর হঠাৎ থেমে গম্ভীর দৃষ্টিতে এক সেকেন্ডের জন্য মীরার দিকে তাকালো, যেন চেয়েও এড়িয়ে যাওয়া অসম্ভব কিছু। সেই চোখে অগ্নি, অভিমান আর অজানার যন্ত্রণা একসাথে। কিন্তু মীরা সেদিকে না তাকিয়ে মাথা নামিয়ে রাখল। রায়ানের বুকের ভেতর যেন আরো আগুন জ্বলে উঠল। রায়ান সোজা টেবিলের দিকে গিয়ে দাঁড়িয়ে বলল, আম্মু, আমি কনস্ট্রাকশন সাইটে যাচ্ছি। একটু আগে কল এসেছিল, আমার সেখানে থাকতে হবে। রামিলা চৌধুরী অবাক হয়ে চিন্তিত স্বরে বললেন, শুক্রবারের দিনও ওখানে যাওয়া লাগবে নাকি? রায়ানের কণ্ঠ ভরাট, দৃঢ়। হ্যাঁ আম্মু, প্রয়োজন পড়েছে। অ্যাপ্লাইরা বিশেষভাবে ডেকেছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে। শুক্রবার তো আর তাদের কাজ আটকে রাখেনি, তাই না? প্রয়োজন পড়েছে তাই যেতে হবে। রামিলা চৌধুরী আর কথা না বাড়িয়ে নিঃশ্বাস ফেলে রায়ানের প্লেটে ভাত বাড়তে বাড়তে বললেন, তাহলে অন্তত একটু খেয়ে যা। একটু আগেও তো বলি খিদে পেয়েছে। আয় তাড়াতাড়ি বসো। রায়ান গম্ভীরভাবে মাথা নাড়ল। দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল এক মুহূর্ত। চোখ সরাসরি মীরার উপর না গিয়ে তার চারপাশে ঘুরল, তারপর ঠান্ডা স্বরে বলল, খাবো না। খিদে মরে গেছে। আবার খিদে পেলে বাইরে থেকেই খেয়ে নেব। তোমরা খেয়ে নাও। কথাটা বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দরজা ঠেলে বেরিয়ে গেল। রায়হান চৌধুরী বললেন, আচ্ছা যাক না, ছেড়ে দেও, এইসব ব্যাপারে অনেক পেচ লেগে থাকে, প্রয়োজন পড়তেই পারে। ঘরে এক মুহূর্তের জন্য ভারী নীরবতা নেমে এলো। মীরার বুক ধুকধুক করছে, তার চোখ ভিজে উঠেছে অজান্তে। মনে মনে সে শুধু ভাবছে, সব আমার কারণে, আমার জন্যই না খেয়ে চলে গেলেন উনি। আমার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। রুদ্র একবার মীরার দিকে, একবার রিমির দিকে তাকালো। রিমিও মাথা নিচু করে আনমনে কিছু ভেবে যাচ্ছে। তারপর হাত দিয়ে রুদ্র ইশারা করল রিমিকে। রিমি খানিকটা দ্বিধা নিয়ে রুদ্রর দিকে ঝুঁকল। রুদ্র নিচু স্বরে দ্রুত প্রশ্ন ছুড়ল, রিমি, ভাইয়া আর ভাবির মধ্যে আসলে কি হয়েছে জানেন? রিমি হকচকিয়ে গেল। মুখ লাল হয়ে উঠল লজ্জায়। কি বলবে বুঝে উঠতে পারছিল না। তার জন্যই এমন পরিবেশের সৃষ্টি হয়েছে কিনা, রায়ান মীরা ঘরে কি করছিল সব তার মাথায় ঘুরপাক খাচ্ছে। রিমি মাথা নামিয়ে আসতে বলল, আমি ঠিক বলতে পারবো না। তবে মনে হচ্ছে রায়ান ভাইয়া খুব রাগে আছেন। কার ওপর রাগ সেটা বোঝা যাচ্ছে না। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। এদিকে রামিলা চৌধুরী নীরবতা ভাঙলেন। গলাটা স্থির, কিন্তু চোখে একটা অস্বস্তি। আচ্ছা, যার কাজ সে চলে গেছে। তোমরা আর দেরি করো না। সবাই খাওয়া শুরু করো। তিনি সবার প্লেটে আরো খাবার দিতে লাগলেন। মীরা হঠাৎ মৃদু কণ্ঠে বলল, মামুনি, আমার আর কিছু লাগবে না। এতটুকুই শেষ হবে না? দিও না আর। রামিলা ভুরু তুললেন। কেন? খাবি না? তোর না খিদে পেয়েছিল? মীরা লজ্জিত মুখে আসতে বলল, না, মানে, খিদে পেয়েছিল। তবে বেশি খাবো না। এতটুকু যথেষ্ট। রামিলা কিঞ্চিত বিস্ময় নিয়ে তাকালেন, কিন্তু কিছু বললেন না। কিছু যে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সবাই চুপচাপ খেতে লাগলো। মীরার খাওয়ার শব্দ যেন অস্বস্তিকরভাবে ধীর। খাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ রায়হান চৌধুরী গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আচ্ছা, শুক্রবারের দিন তো সবাই একসাথে খেলাম, কিন্তু আমার সোরা মা কোথায়? সকাল থেকে দেখছি না। সবাই মাথা তুলল। মীরার রায়হান চৌধুরীর কথায় তার দিকে তাকালো। সে ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে, তারপর আস্তে উত্তর দিল, বাবা, সোরা ওর এক বান্ধবীর সাথে লাইব্রেরি গেছে। কিছু বই নেবে বলেছিল। বলেছে বাইরেই খাবে, পরে চলে আসবে। রায়হান চৌধুরী মাথা নাড়লেন। ওহ, আচ্ছা। ফোন করে একবার খবর নিয়ে নিও ওর। মীরা হাসুচোখ মাথা নাড়ল। টেবিলে আবার নীরবতা।
কেউ সরাসরি কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু সবার দৃষ্টি মাঝে মাঝে মীরার দিকে চলে যাচ্ছিল। মীরা মনে মনে বলছিল, ওরা কি বুঝতে পারছে কিছু? আমার চেহারায় কি সব পড়তে পারছে? এইভাবে দেখছে কেন? তার হাত কাঁপছিল, বুক ভারী হচ্ছিল অপরাধবোধে। আর সবাই এক এক করে অবাক, দমবন্ধ করা নীরবতার ভেতর দিয়ে খাবার শেষ করছিল। খাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। বুকশপ, লাইব্রেরি। সোরায়া আর জুই দুপুরে একটা রেস্টুরেন্টে একসাথে খেয়ে নিজেদের কলেজের পাশের ছোট্ট কিন্তু সাজানো বুকশপের ভিতরে প্রবেশ করেছে। বুকশপটা ছোট তবে সুসজ্জিত, কাঠের শেলফগুলো একটার পর একটা সারি দিয়ে সাজানো, প্রতিটি তাক ভরা নতুন আর পুরনো বইয়ে। ঘরে হালকা কাঠের গন্ধ আর বইয়ের পাতা ও মলাটের মিশ্র ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। শান্ত পরিবেশ, মাঝে মাঝে কেবল পাতা উল্টানোর মৃদু শব্দ আর নিচু গলায় দোকানদারের কথা শোনা যাচ্ছে। সোরায়া ধীরে ধীরে শেলফের সামনে হাঁটছে। চোখ বারবার শিরোনামগুলো পড়ছে, সমরেশ মজুমদার, সেলিনা হোসেন, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, তার ঠোঁটে হালকা হাসি। জুইও পাশাপাশি দেখছেন নানান বই। হঠাৎ হাত বাড়িয়ে একটা উপন্যাস তুলে নিল, মলাটের ছবি দেখে বলল, সোরা, দেখ, এটা আমি অনেকদিন ধরে পড়তে চাইছিলাম পদ্মজা। এত রিভিউ শুনেছি এটার, কিন্তু পড়াই হয়নি। চল এইবার এইটা পড়ি প্লিজ। সোরা জুইয়ের হাতের বইটা নিজের হাতে নিয়ে আবার তাকে রেখে দিয়ে জুইয়ের হাত ধরে অনেক গম্ভীরভাবে বলল, দেখ জুই, আমি 2 মাস হলো অনলাইনে অবরুদ্ধ নিশীথ গল্পটা পড়েছি, গল্পের রিভিউ দেখেই নিয়েছিলাম। ভেবেছি স্যাড এন্ডিং এমনকি আর কষ্টের হবে। পড়ার পর এমন ট্রমা পেয়েছি, ভাই বিশ্বাস কর আমি এখনো ঠিক মতো পানি খেতে পারি না মনে পড়লে। এখন স্যাড এন্ডিং নিতে পারি না জেনেও পদ্মজা পড়ে আমি জ্যান্ত লাশ হতে পারবো না। মাফ কর। জুইহা হয়ে রইল শুনে। আসলে সে কখনো ভেবে দেখেনি একটা গল্প কখনো মানুষের মনে এমন ভাবে প্রভাব ফেলতে পারে। জুইটাও সোরার হাত ধরে থেকে জোর করে বলল, সোরা, তোকে একা তো আর ট্রমা নিতে বলছি না, আমিও ট্রমা নিব। তাও চল না পড়ি একবার, প্লিজ। সোরা এবার নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এত শখ যখন নিজে পড়। আমার হ্যাপি এন্ডিং পছন্দ, আমি অমনি গল্প পড়ব। আমার মেন্টাল হেলথ অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। এই বলে জুইয়ের থেকে দূরে সরে যাবে তখনই তার পিঠের সাথে পিছনে দাঁড়িয়ে থাকা কারোর সাথে ধাক্কা লাগে। সোরা হকচকিয়ে পিছনে ফেরে, সরি সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। অন্যদিকে অপর ব্যক্তিও একই ভাবে, সরি সরি, আই ডিডন্ট নোটিস। মানুষটা পিছনে ফিরতেই সোরা আর জুই সোজা দাঁড়িয়ে যায় চমকে। তারা একসাথে, মাহির স্যার আপনি? আসলে মাহির কিছু ইংলিশ উপন্যাস কিনতে গেছিল নামাজ শেষে। পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, হাতে কয়েকটা বই। মাহির ও জুই আর সোরায়াকে খেয়াল করেনি। হঠাৎ এভাবে দেখা হয়ে যাওয়ায় সেও বেশ অবাক। সোরায়া মাহিরকে দেখছে পা থেকে মাথা অবধি। পাঞ্জাবিতে কি অসম্ভব সুন্দর লাগছে তার প্রিয় মানুষটাকে, সেটা পরখ করতে ব্যস্ত সে। জুই সোরায়াকে ধাক্কা দিয়ে বাস্তবে ফেরায়। জুই পরিবেশ স্বাভাবিক করতে কথা বলতে শুরু করলো, আরে স্যার আপনি? জুম্মা মোবারক স্যার, কেমন আছেন? মাহির জুইয়ের প্রশ্নের উত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এখানে? সোরায়া জুইকে থামিয়ে দিয়ে বলল, কিছু বই নিতে এসেছিলাম। আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। যাক ভালোই হলো। মাহির চোখের পলক ফেলে কি? জুই সোরায়ার মুখ ফুসকে বের হয়ে যাওয়া কথা কে থাকতে। কিছু না স্যার, কিছু না। আপনিও কি বই নিতেই এসেছেন? মাহির সোরায়ার কথায় আর মন না দিয়ে, জুই আচ্ছা স্যার, তাহলে আপনি বই নিন, আমরা তবে আসি। জুইয়ের কথায় মাহির ভদ্রভাবে মাথা নাড়ালো। জুই সোরায়ার হাত ধরে পিছনের দিকে টানতেই সোরায়া বলল, কি হয়েছে, কোথায় টানছিস? বই নিতে এসেছি, বই নিব না নাকি? জুই একটু অস্বস্তিতে সোরায়ার কানের কাছে এসে বলল, স্যার দেখছেন সোরা, আজকে চল অন্য দিন নিব। সোরায়া জুইয়ের হাত ছাড়িয়ে, তুই যা, আমি বই নিয়েই যাব। বই না পড়লে রাতে ঘুম হয় না আমার, আগের সব পড়া শেষ। আমার আজকেই লাগবে। আর স্যার দেখছেন তো কি, স্যার নিজেও তো বই নিতে এসেছেন। মাহির সোরায়ার কথাটা স্পষ্ট শুনতে পেল, সে দীর্ঘশ্বাস ফেলে জুই আর সোরার উদ্দেশ্যে বলল, আমার উপস্থিতিতে এত অস্বস্তি বোধ করার কিছু নেই, তোমরা তোমাদের কাজ করো। এই বলে মাহির নিজের হাতের বইগুলো নিয়ে অন্যদিকে যেতে লাগলো। মাহিরকে চলে যেতে দেখে সোরায়াও মাহিরের পিছন পিছন গেল। জুই এই দিকে লজ্জায় শেষ। সোরায়াকে সামলাবে কিভাবে তাও বুঝতে পারছে না। সোরায়া মাহিরের পিছন পিছন হাঁটতে থাকে সম্পূর্ণটা বুকশপে জুড়ে। মাহির বিরক্ত হয়ে সোরায়ার দিকে ফিরে বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সোরায়া ভয় না পেয়ে উল্টো 2 কদম মাহিরের দিকে এগিয়ে এসে বলল, হুম। মাহির জিজ্ঞেস করল কি? সোরায়া হাসি মুখে অতি গর্বের সাথে বলল, কালকে আপনি বলার পর আমি সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম, একটুও রাত জাগিনি। মাহির সোরায়ার কথায় আরো বিরক্ত হলো। রাতের কথা এখন তুলছে, তাও বার এটা বলতে যে সে মাহিরের কথা মতো ঘুমিয়ে গিয়েছিল।
তবে শিক্ষক হিসেবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে শান্ত মস্তিষ্কে মাহির বলল, বাহ, বেশ ভালো করেছ। এখন থেকে এমনি করবে। সোরায়া মাথা নাড়ল। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে আবার পিছন দিকে ঘুরে হাঁটতে শুরু করলো আর বইয়ের শেলফগুলো ভালো করে দেখে পছন্দ অনুযায়ী বই নিতে থাকলো। সোরায়া এখনো তার পিছন পিছন হাঁটছে, যেটা বিরক্তিকর ঠেকেছে মাহিরের কাছে। মাহির হাতের বইগুলোর উপর জোরে হাত মেরে সোরায়ার দিকে ফিরে সোরায়াকে জিজ্ঞেস করল, তুমি না বই নেবে? কিছু দেখছ না কেন? কেমন বই পড়ো তুমি বলো, আমি দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। তাড়াতাড়ি সোরায়ার পিছু ছুটানোর জন্য। সোরায়া চমকে গেল, মনে মনে ভাবছে, আমি তো রোমান্টিক গল্প আর ডার্ক রোমান্স পড়ি। এইটা কিভাবে বলবো? সোরায়া কথা এড়াতে বলল, সমস্যা নেই স্যার, আমি নিজে খুঁজে নিচ্ছি। এই বলে অভিনয় করল সেলফের বইগুলো হাতিয়ে দেখার। তারপর গড অফ ওয়ান্টিএইট নামের বইটা হাতে তুলে নিল, যেটার সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে এই বইটা একটা 18+ বই, অত্যন্ত ডার্ক রোমান্সে ভরপুর। মাহির এই বই আগেই পড়েছে। রায়ানের পাশাপাশি সেও ডার্ক রোমান্স বই পড়তো একসময়, ঠিক যেমন সোরায়া আর জুই একসাথে পড়ে। মাহির অবাক হয়ে একবার বইটার দিকে আর একবার সোরায়ার দিকে তাকালো। তারপর অবাক হয়ে বলল, তুমি শিওর তুমি এই বইটাই চাইছো? সোরায়া আর কোনো উপায় না দেখে মাথা নাড়িয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে বলল, হ্যাঁ, এইটাই খুঁজছিলাম আমি। এই বইটার সম্পর্কে অনেক শুনেছি। এইটার রিভিউ দেখেই পড়ার ইচ্ছা হয়েছিল। আসলে সোরায়া ভেবেছিল নামে গড শব্দ আছে, হয়তো ভালো কিছুই হবে, এইটা কিনতে এসেছে বলা সেফ হবে। কিন্তু অজান্তেই হয়ে গেছে তার উল্টোটা। মাহির সোরায়ার উৎসাহ আর রিভিউ পড়ে এই বই কিনতে দেখে আরো অবাক হয়ে ভাবে, কি পরিমাণ নির্লজ্জ মেয়ে। টিচারের সামনে ডার্ক রোমান্সের বই কিনছে, আবার বলে রিভিউ দেখেছে এই বইয়ের। আর এমন বয়সে লুকিয়ে লুকিয়ে পড়েছি এসব বই। মাহির কি বলবে ভেবে না পেয়ে শুধু বলল, গুড, হ্যাপি রিডিং। এই বলে নিজের বই নিয়ে কাউন্টারে চলে গেল। সোরায়াও যেন হাফ ছেড়ে বাঁচল, কিন্তু হাতের বইটার দিকে তাকিয়ে বইটার উদ্দেশ্যে কাদো কাদো মুখ করে বলল, তোকে না বুঝেই হাতে নিয়েছি। এবার না কিনেও উপায় নেই স্যার, দেখে ফেলেছে, নিতে তো হবেই। আমার সব টাকা জলে গেল। তোর যে দাম বাংলার গল্প আরো 5টা পেতাম। ইউ বেটার বি গুড, ওকে। এই বলে সেও কাউন্টারে গেল। বই বিক্রেতাও সোরায়াকে দেখছে, হয়তো মনে মনে ভাবছে, আজকালের বাচ্চা কত অ্যাডভান্স। মাহির আর সোরায়া নিজেদের বইয়ের বিল পে করে সেগুলো প্যাক করা হয়ে গেলে হাতে নিয়ে দরজার কাছে যায়। সেখানে জুই দাঁড়িয়ে ছিল আগের ন্যায়, মুখে অস্বস্তি। মাহির বড় গুরুজনের দায়িত্ব থেকে দুজনকে জিজ্ঞেস করল, এখন তো বাড়ি যাবে তোমরা, তাই না? দুজনে একসাথে মাথা নাড়ল হাসুচোখ। মাহির পরবর্তীতে আবার জিজ্ঞেস করল, তোমরা কোথায় থাকো? মাহিরের প্রশ্নের জুই উত্তরে নিজের বাসা ঠিকানা আর সোরা উত্তর করল, আমি চৌধুরী বাড়িতে থাকি, এখান থেকে একটু সামনেই। মায়ের চোখ পুচকে সোরায়াকে আবার প্রশ্ন করল, কোন চৌধুরী বাড়ি? মনে মনে এখানে চৌধুরী বাড়ি একটাই আছে, সেটা তো রায়ানদের। সোরায়া মাহিরের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিতে যাবে, এ সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। সে ব্যাগ থেকে ফোনটা বের করেই দেখল মীরা কল করেছে। সোরায়া ফোনের উপরে ভেসে থাকার সময় দেখল প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ধরে সে বাড়ির বাইরে আছে, হয়তো তাই বাড়ির সকলে চিন্তা করছে। সোরায়া মাহিরের দিকে তাকিয়ে একটু দ্রুততার সাথে বলল, স্যার, অনেকক্ষণ হলো বাড়ি থেকে বের হয়েছি তো বাড়িতে সবাই হয়তো চিন্তা করছে। আমাদের বাড়ি ফেরা উচিত। কলেজে দেখা হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। মাহিরও আর কিছু বলল না। সেটাই চাইছিল কখন সোরায়ার পিছু ছুটবে। সোরায়া ফোনটা ধরে মীরার সাথে কথা বলতে বলতে জুইয়ের সাথে একটা রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যার পর চৌধুরী বাড়ি একটু চুপচাপ। সোরায়া বাড়ি ছেড়েই মীরায়াকে একটু বুঝিয়ে বলে মানিয়ে নিয়েছে দেরি হওয়ার ব্যাপারে। সন্ধ্যা কেটে গেছে, আকাশে এখন অন্ধকার নেমে এসেছে। চারপাশে শুধু বাতাসের শব্দ, মৃদু ঠান্ডা কাঁপন ধরানো। ছাদের কিনারে দাঁড়িয়ে আছে মীরা। দূরে শহরের আলো ফিকে হয়ে ঝিকমিক করছে, কিন্তু তার চোখ যেন কোথাও আটকে নেই। চুলগুলো বাতাসে উড়ে এসে বারবার মুখ ঢেকে দিচ্ছে। মীরা একবার হাত দিয়ে সেগুলো সরিয়ে আবার ফাঁকা আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতর আজও দুপুরের সেই মুহূর্তটা অদ্ভুতভাবে বাজছে। রায়ানের চোখ, তার কাছে টেনে নেওয়া, তার ঠোঁটের স্পর্শের দাবি, আর হঠাৎ নিজেকে হারানো। মীরার বুকের ভেতর কেমন চাপা ধাক্কা লাগে। নিজে দোষারোপ করতে লাগলো, এটা কি সত্যি হওয়া উচিত ছিল? আমি কেন তাকে ঠেকালাম না? আবার কেন ভেতরে ভেতরে মন চাইছিল থামতে না? আমার ভেতরে আমি সত্যি হারিয়ে যাচ্ছি তার টানে। চোখ বন্ধ করে এক মুহূর্তে শ্বাস নিল সে। ঠান্ডা হাওয়া গালে লাগতেই মনে হলো বুকের ভেতরের জটলা আরো তীব্র হচ্ছে। তার ঠোঁট ফিসফিস করে উঠল, না, এটা ঠিক না, একদমই না। অথচ কেন মনে হচ্ছে আমি থামতে পারবো না? তার আঙুল শক্ত করে ধরে আছে ছাদের কিনারার সিমেন্টের প্রান্ত।
যেন নিজেকে টেনে রাখছে, বুকের ভেতরের ঝড়কে বাইরে বেরোতে না দেওয়ার জন্য। কিন্তু যতই চেপে রাখতে চাইছে, রায়ানের মুখটা আবার চোখে ভেসে উঠছে। সেই হতাশা, সেই রাগ, তার গলায় চাপা কষ্ট। উনি আমার জন্য না খেয়ে চলে গেলেন। এখনো কি খেয়েছেন কিছু কে জানে। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে এক মৃদু স্পর্শ, মীরার কাঁধে কারো হাত। রিমি আজ বাড়ি ফেরেনি মীরার আর বাকি সবার জোরাজুরিতেই। মীরা হঠাৎ চমকে উঠে ফিরে তাকালো। মীরা। রিমি নরম গলায় ডাকলো, চোখে চিন্তার ছাপ। তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? তুই ঠিক আছিস তো? দুপুরের পর থেকে এমন হয়ে আছিস। মীরা একটু থমকালো। তারপর হালকা একটা কৃত্রিম হাসি এনে মুখ ফিরিয়ে আবার আকাশের দিকে তাকালো। হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু হয়নি রে। কিন্তু গলার স্বরটা ভীষণ কাঁচা, সহজেই বোঝা যায় ভিতরে কিছু একটা চাপা পড়ে আছে। রিমি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। মীরা, তুই ঠিক আছিস বললি, কিন্তু আমি বুঝতে পারছি তোর ভেতরে কিছু না কিছু হচ্ছে। রায়ান ভাইয়ার সাথে। মীরা হঠাৎ রিমির দিকে তাকিয়ে কথাটা আটকে দিল। না রিমি, তেমন কিছু না। তুই যেমন ভাবছিস তেমন না। কথাটা বললেও চোখের ভেতর যে স্বর বইছে তা স্পষ্ট। মীরা মুখ ঘুরিয়ে নিল। রিমি এবার আরো কাছে এসে আস্তে গলায় বলল, মীরা, কখনো কখনো মস্তিষ্কের কথা না শুনে শুধু লুকিয়ে রাখলে কষ্ট আরো বাড়ে। মানুষ সবসময় ঠিকভাবে বুঝতে পারে না সে কি চায়, কিন্তু মনের গভীরে যে টানটা থাকে, সেটাই আসল। সব সময় বেশি ভেবে থেমে যাওয়া উচিত না। মন কি বলছে তা শুনে দেখ একবার। মীরা হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠোঁট নরল, কিন্তু শব্দ বের হলো না। শুধু মনে হলো বুকের ভেতরে হাজারটা প্রশ্ন একসাথে ধাক্কা মারছে। রিমি একটু মৃদু হাসল, যেন মীরায়াকে ভরসা দিতে চাইছে। তুই যদি সবকিছু নিয়েই শুধু ভয় আর দ্বিধায় থাকিস, তবে হয়তো তোর নিজের চাওয়াটাই হারিয়ে যাবে। মঞ্চে বার্ন মানে না। নিজেকে কোনো কিছুর জন্য বাধ্য করিস না। মীরার চোখ এক মুহূর্তের জন্য বেজে উঠল। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল যাতে রিমি না দেখে। গলায় আটকে থাকা স্বরটা কষ্টের সঙ্গে বের হলো। রিমি, আমি জানি না, আমি কি চাই, কি করা উচিত। সবকিছু এত জটিল মনে হচ্ছে। রিমি তার হাতটা মীরার হাতের ওপর রেখে বলল, জীবন জটিল, মীরা। কিন্তু একটা কথা মনে রাখো, মানুষের ব্রেইন যতই ভয় পাক, তোর সত্যিটা তুই নিজেই জানবি। সেই সত্যিটাকেই মেনে নে। তবেই তুই শান্তি পাবি। মীরা চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে তার ওড়না মুছে, চোখে অশান্তির ছায়া, অথচ বুকের গভীরে রিমির কথাগুলো ধীরে ধীরে জমা হতে শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে মনে হলো, হয়তো উত্তরটা এখনো আসেনি। সন্ধ্যার পরের রাতের সময়টা এভাবেই কেটে গেল। সব না বুঝে না জানার দ্বিধা দ্বন্দ্বে। রায়ানের অফিস। সাইটের সব কাজ দেখে এসে রায়ান ভারী পায়ে নিজের কেবিনে ঢুকল। জুতার নিচে জমে থাকা ধুলো টেবিলের পাশে এসে থেমে গেলেও যেন মাথার ভেতর অস্থিরতা থামছে না। সে চেয়ারে বসে হাত দিয়ে কপাল চেপে ধরল। দুপুরের সেই মুহূর্ত আবার চোখে ভেসে উঠল। মীরার কাঁপতে থাকা ঠোঁট, থেমে যাওয়া নিঃশ্বাস, আর হঠাৎ সব শেষ। রায়ান দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, জাস্ট 1 সেকেন্ড, একটা সেকেন্ড যদি আর পেতাম, সবকিছু বদলে যেত। ধুরুর। এত কিছুর মাঝেও বারবার ওই মুহূর্ত কেন মাথায় আসছে। সে টেবিলে মুঠি আঘাত করল। আমার নিজের বউ, অথচ ও জানেই না আমি তার বর। কি অধিকার নিয়ে দোষ দেব ওকে আমি? নিজের অধিকার দাবি করার জায়গাটুকুও তো রাখিনি। কোন অধিকারে ওকে দোষ দেব আমার থেকে দূরে যাওয়ার? এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। ট্রিং ট্রিং। স্ক্রিনে ভেসে উঠল, মেইন ব্রাঞ্চ অফিস। রায়ান বিরক্ত মুখে ফোন তুলল। হ্যালো, রায়ান স্পিকিং। ওপাশ থেকে ভেসে এল ভদ্র গলা। গুড ইভিনিং, স্যার। I am Mark from US main branch. I am so sorry to disturb, but it's urgent. Ryan Brukutkalo. Go ahead, Mark. Sir, tomorrow we have an emergency meeting with the major shareholders. They want you in person. Online possible na. Your presence is mandatory. Ryan মাথা নাড়ল বিরক্ত হয়ে। Mark, you know I am in Bangladesh. I can't just fly back overnight. It's not possible. I understand, sir. But Wall Street and Dubai থেকে যে ইনভেস্টর্স আসছে, they insist করতেছে that they need you face to face. It's about the merger project. Without you, ডিলটা ফেল হইতে পারে। রায়ান দাঁতে দাঁত চেপে বলল, ডু ইউ রিয়েলাইজ হোয়াট ইউ আর আস্কিং ফর? আমার এখানে পার্সোনাল কমিটমেন্টস আছে। লাইফ অলরেডি। সে থেমে গেল, মনে পড়ল মীরার কথা। ওপাশ থেকে আবার দৃঢ় স্বরে, স্যার, আই এম রিয়েলি সরি। বাট টিকেট অলরেডি বুকড। ডিটেলস আপনার ইমেইলে পাঠানো হয়েছে। Flight is tomorrow morning, 5 a.m., Dhaka to New York via Doha. Please try to understand, sir, it's crucial. রায়ান কিছুক্ষণ চুপ রইল। তারপর ভারী গলায় বলল, ফাইন। I will be there. Thank you, sir.
উইল সি ইউ টুমরো। কল কেটে গেল। রায়ান ফোনটা রাগে টেবিলে ছুঁড়ে মারল। ড্যাম ইট। সব সময় আমার লাইফ থেকে শান্তি কেড়ে নেয় এই বিজনেস, এই রেসপন্সিবিলিটি। বউ সামলাবো না এটা, বাল। মীরা সারাদিন কি করেছে, কি ভেবেছে কিছুই জানি না। ওকে সব এক্সপ্লেইন না করে কিভাবে যাই? সব ঘেটে যাবে। সে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিল। আগামীকাল ভোরে ফ্লাইট। আর এই রাতটা শুধু রাগ আর অপূর্ণতার যন্ত্রণা নিয়ে কাটাতে হবে। চলবে।